একটা ব্লক যার মাস m, যেটা কিউ চার্জ দেওয়া আছে, পজিটিভ চার্জ কিউ দেওয়া আছে। এখন এই যে সিস্টেমটা আছে এটাকে তুমি এদিক থেকে ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই করছো, এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই করছো। এই যে ইলেকট্রিক ফিল্ড সাপোজ সেটা হচ্ছে ই নট, যেটা কোয়েশ্চেনে দেওয়া আছে এটা হচ্ছে ই নট। আমাকে বার করতে হবে যে এখানটাতে এই যে সিস্টেমটা হবে এর উপর নর্মাল রিয়াকশন কাজ কত করবে। প্রথমত নর্মাল রিয়াকশন কথাটা আসছে কেন সিস্টেমটার মধ্যে? নর্মাল রিয়াকশন জিনিসটা এই কারণে আসছে, তার কারণ যে নর্মাল রিয়াকশন মানে আমি জানি যে যদি কোনো সারফেসের উপরে পারপেন্ডিকুলারলি কোনো ফোর্স অ্যাপ্লাই হয় তো সেই সারফেসটা নিউটনের থার্ড লয়ের অ্যাকর্ডিংলি একটা রিয়াকশন ফোর্স উল্টো দিকে দেয়, সেটাও সেম পারপেন্ডিকুলার টু দি সারফেস হয় এবং অ্যাওয়ে ফ্রম দি সারফেস। এই যে ফোর্সটা এটা কি বলে নর্মাল রিয়াকশন। নর্মাল রিয়াকশন আমাকে জিজ্ঞেস করেছে, তার মানে হলো এটাই যে এইখানটাতে সামহাও নিশ্চয়ই এই যে সারফেসটা আছে এই সারফেসের উপরে পারপেন্ডিকুলার কোনো একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাই না? ইলেকট্রিক ফিল্ডটা দেওয়ার জন্য কিছু একটা ফোর্স হয়তো এক্সট্রা অ্যাপ্লাই হতে পারে, তো আমাকে সেইটাই বার করতে হবে কত হতে পারে। তো প্রথমে ফ্রি বডি ডায়াগ্রামটাকে ড্র করে নাও। এটা ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে নিচ্ছি তাহলে জ্ঞানটাতে। এই হয়ে গেল ফ্রি বডি ডায়াগ্রামের জন্য লাইন্সগুলো। এবারে যদি আমি দেখি তো নিচে দিয়ে কোনটা কাজ করে? এমজি। এদিকে কোনটা কাজ করছে? এমজি। যদি এটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। এবং মনে রাখবে এই যখনই এটা থিটা হবে তখনই ভার্টিক্যাল যে লাইনটা আছে তার ঠিক এই ডান দিকের লাইনটা হবে থিটা, আর সেইটাকে ছেড়ে দিয়ে মানে ধরো আমি এইটাকে বাদ দিলাম, এইটা আবার থিটা হবে, এইটাকে বাদ দিয়ে এইটা আবার থিটা হবে, এটাকে বাদ দিয়ে এটাকে আবার থিটা হবে। বুঝতে পারলে? অল্টারনেট অ্যাঙ্গেলগুলো থিটা থিটা হতে হতে চলে যায়। বুঝতে পারলে? তো এটা যদি এমজি হয় সো এইদিকে কত কাজ করবে? এমজি কস থিটা। এইদিকে কত কাজ করবে বলো বলো বলো? এদিকে কত হবে? কত? আরে বলো কত হবে এইদিকে? এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা। আচ্ছা, এবারে যেহেতু এইদিকে ইলেকট্রিক ফিল্ড ই কাজ করছে, যদি চার্জ কিউ হয় তাহলে কিউ চার্জের ওপর ই ইলেকট্রিক ফিল্ড কাজ করলে ফোর্স কত হবে বলো ঝটপট? কত হবে ফোর্স? কিউ চার্জের ওপর ই ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে ফোর্স কত হবে বলো? কিউ ইন্টু ই হয়ে গেল। তাহলে যদি এটা কিউ চার্জ হয় আমাকে ই নট ইলেকট্রিক ফিল্ড দিয়েছে, তাহলে এখানটা আমি কি লিখবো? ফোর্সটা কোন দিকে হবে? যেদিকে ইলেকট্রিক ফিল্ড, কারণ পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জের ফোর্স কোন দিকে হয়? যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেই দিকে। তো ইলেকট্রিক ফিল্ড এই লাইনের অ্যাকর্ডিং আছে, এইদিকে কি কাজ করবে? কিউ ইন্টু ই নট হয়ে গেল। এবারে এটা থিটা, এটাকে বাদ দিয়ে এইটা কত হবে? থিটা, তাই না? এবার যদি তুমি দেখো তো তাহলে এটা যদি কিউ ইন্টু ই হয় তো তাহলে এই দিকের কম্পোনেন্টটা কত হবে বলো তো? এইটা কস কম্পোনেন্ট নাকি সাইন কম্পোনেন্ট বলো বলো? কোনটা হবে? কস কম্পোনেন্ট নাকি সাইন কম্পোনেন্ট? কস কম্পোনেন্ট হবে। যেদিকে থিটা অ্যাঙ্গেল থাকে সেই দিকে কস কম্পোনেন্ট আসে, আর সেই থিটা বা কস কম্পোনেন্টের পারপেন্ডিকুলারলি হয় কোনটা? সাইন কম্পোনেন্ট। কী সব বলছে এগুলো? ভেক্টরের সেন্স এইগুলো। কিউ ই এইদিকে হলে এদিকে কী লিখবো? কিউ ই নট কস থিটা। এইদিকে পারপেন্ডিকুলার মানে এই লাইনটা, এইদিকে কত কাজ করছে? কিউ ইন্টু ই নট সাইন থিটা। আমাকে ঝটপট দেখে বলো, এখানে দুটো লাইন বলছি, আমি বলছি এটা হচ্ছে এ লাইন, এটা হচ্ছে বি লাইন। এ আর বি এর মধ্যে কোন লাইনটা সারফেসটার ওপর পারপেন্ডিকুলারলি ফোর্স অ্যাপ্লাই করছে বলো ঝটপট? এ আর বি লাইনের মধ্যে কোন লাইনের ফোর্সগুলো সারফেসের উপর পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে বলো? কোনটা হবে ইন্দ্রজিৎ বলো? কোনটা হবে? বি লাইনটা, তাই না? বি লাইনটা পারপেন্ডিকুলার অ্যাক্ট করছে মানে নর্মাল রিঅ্যাকশনটা আমি কোন লাইনের বরাবর পাবো? এ নাকি বি বলো? কোন লাইনে নর্মাল রিঅ্যাকশন পাবো? বিতেই পাবো, তাই না? যেদিকে এইদিকে যদি ফোর্স অ্যাক্ট করে রিঅ্যাকশন ফোর্স নর্মাল রিঅ্যাকশন উল্টো দিকে আসবে, তার মানে এদিকে কি আসবে? নর্মাল রিঅ্যাকশন। নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু তাহলে কত হবে? এই সিস্টেমটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, ধরে নাও যে এখন কিছু বলা নেই মানে ইকুইলিব্রিয়ামে আছে, যদি ইকুইলিব্রিয়ামে থাকে তার মানে সমস্ত অ্যাক্সিস যদি এক্স ওয়াই জেড যতগুলো অ্যাক্সিস এখানে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের অ্যালং নেট ফোর্স 0, তার মানে প্রত্যেকের অ্যালং একদিকে যা ফোর্স হবে উল্টো দিকে সেম পরিমাণের ফোর্স হবে। তার মানে নর্মাল রিঅ্যাকশন কত হয়ে যাবে? আমি এখানে লিখে দিতে পারি এরকমভাবে যে ইফ the block is in equilibrium then normal reaction কত হয়ে যাবে? normal reaction হয়ে যাবে কিউ ই নট sin theta প্লাস কিউ ই নট sin theta প্লাস mg cos theta প্লাস mg cos থিটা। এইটা হয়ে যাবে নর্মাল রিঅ্যাকশনের ভ্যালু। চলো এবার কোয়েশ্চেনটাকে একটুখানি এক্সটেন্ড করছি আমি। তোমাকে বলা থাকলো যে এই যে সারফেসটা আছে এই সারফেসটার ফ্রিকশন কোএফিসিয়েন্ট সেটা হলো মিউ। কত বললাম? মিউ। এই সারফেসের স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা স্পেসিফিক্যালি বলতে গেলে মিউ এস। তাহলে আমাকে ঝটপট বলে দাও যে এই যে ব্লকটা আছে এটার জন্য লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কত লিখবো বলো? কত হবে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু?
বলো বলো, আরে বলতে পারবে কেউ? হ্যাঁ শোভন পারবে? পারবে? কেউ পারবে কি? কেউ পারবে না? তো সোজা কোয়েশ্চেন তো এটা। দেখো কত হবে, লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কত হয়? স্ট্যাটিক ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ এস ইন্টু নর্মাল রিয়াকশন। মিউ এস তার ভ্যালু আমাকে বলছে এটা মিউ এসে নিতে হবে, নর্মাল রিয়াকশন আমরা বার করে ফেলেছি, লিখে দাও আনসারটাকে। মিউ এস ইন্টু কিউ ইন্টু ই নট সাইন থিটা প্লাস এম ইন্টু জি কস থিটা, ব্যাস আনসার হয়ে গেল, লিমিটিং ফ্রিকশনের ভ্যালু পেয়ে গেলাম। এবার দেখো তোমাকে নেক্সট আমি আবার এক্সটেন্ড করলাম এটাকে। লিমিটিং ফ্রিকশনটা দেখো, যদি এই ব্লকটা এই দিকে থাকে, এখন তুমি আমাকে বলো যে এই ব্লকটা যাবে কোন দিকে, উপরের দিকে নাকি নিচের দিকে? কেউ বলতে পারবে কোন দিকে যাবে? বা যে কোনো দিকে যেতে পারে, পারবে কেউ বলতে এটা কোন দিকে যাবে? বলো বলো। বিদিশা বলো। আচ্ছা ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ বলতে পারবে ইন্দ্রজিৎ কোন দিকে যাবে? এই হ্যাঁ কি না বলো, নাহলে ক্লাস থেকে এক্ষুনি কিন্তু লেফট করে দেবো, আমি বলে দিলাম। জিজ্ঞেস করে 10 মিনিট দাঁড়াতে পারবো না, আচ্ছা ঝট করে বলবে, ওয়েট করাবে না 10 মিনিট ধরে, ক্লাসের টাইমটা খুব মূল্যবান মনে রাখবে। সার্থক কি পারবে? ওপরের দিকে, এটা কিন্তু কোনো গ্যারান্টিড নয় যে ওপরেই যাবে বা নিচে যাবে। কেন যাবে দেখো, তার কারণ হলো ভেবে দেখো, যদি এম জি সাইন থিটা এর ভ্যালু বেশি হয় তাহলে ব্লকটা নিচের দিকে নামবে, যদি কিউ ই কস থিটা এর ভ্যালু বেশি হয় তাহলে ব্লকটা উপরের দিকে নামবে। আমাকে কিছু বলে দেয়নি কোয়েশ্চেনে, তার মানে আমি বলতে পারি যে ব্লকটা যে কোনো দিকে যেতে পারে। এখন ব্লকটা যে কোনো দিকে যেতে পারে, কিন্তু আমি তোমাকে এখন একটা স্পেসিফিক্যালি এখন বললাম যে সাপোজ এই যে ব্লকটা আছে সেটা নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? সাপোজ যে ব্লকটা নিচের দিকে নামছে, তুমি চাইলে যদি এই কিউ ই নট কস থিটার ভ্যালু এম জি সাইন থিটার থেকে বেশি হয় তাহলে কিন্তু ব্লকটা উপরের দিকে যাবে, বুঝতে পারলে? কিন্তু আমি তোমাকে বললাম যে সাপোজ যে এম জি সাইন থিটা এর ভ্যালুটা এর থেকে বেশি, তার মানে ব্লকটা নিচের দিকে নামছে। যদি ব্লকটা নিচের দিকে নামে তার মানে ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? এই দিকে, ডান দিকে নাকি বাঁ দিকে? কোন দিকে কাজ করবে বলো? ফ্রিকশন ফোর্স বলো বলো, কোন দিকে কাজ করবে? যদি ব্লকটা এই দিকে নামে তাহলে ফ্রিকশন ফোর্সটা উপর দিক করে কাজ করবে নাকি নিচের দিক করে কাজ করবে? বলো শোভন, বলো কোন দিকে কাজ করবে? উপরের দিকে। তো এগুলো ঝটপট বলো কেন? তোমাদেরকে যখন জিজ্ঞেস করা দেন আনসারটা কেন জানো? তুমি তো ঠিকই বললে। আমি বারবার বলছি ঠিক বলো কি ভুল বলো, কেউ চুপচাপ বসে থাকবে না, বুঝতে পারলে? ক্লাসের মধ্যে তাহলে নিজেরও পড়তে ভালো লাগবে না, প্লাস আমার পড়াতেও ভালো লাগবে না। আর ক্লাসের মধ্যে যা যা জিনিসটাকে তোমাদেরকে দেওয়া হবে, এই বছরেও যেই মেন্সে যেরকম ধরা নোটস ছিল আমার, সেখান থেকে প্রচুর কোয়েশ্চেন কমন ছিল। ইভেন সেম টাইপের কোয়েশ্চেন, একদম ল্যাঙ্গুয়েজ সেম, শুধুমাত্র ডেটাগুলোকে চেঞ্জ করা আছে। তো তোমরা যদি ভাবো যে ক্লাসের মধ্যে এরকম ধরা রোবটের মতো বোবা হয়ে বসে থাকবে, তাহলে নিজেরাও কিছু শিখতে পারবে না। আলটিমেটলি এখানে 1.5 ঘন্টা বসে থাকবে, দিয়ে তারপরে আবার ফোন সুইচ অফ করে আবার অন্য কিছু কাজ করতে চলে যাবে, লাভ কিছু হবে না। জিজ্ঞেস করবো কোয়েশ্চেন, পারো না পারো দেন আনসারটা দেবে। তাহলে ফ্রিকশন ফোর্স কোন দিকে কাজ করবে? এই দিকে। কখন না, যদি ব্লকটা নিচের দিকে নামে। এদিকে কি ফোর্স কাজ করছে? ফ্রিকশন ফোর্স। এখন আমি তোমাকে বলে দিয়েছি যে এই ব্লকটা নিচের দিকে নামছে, যদি ব্লকটা নিচের দিকে নামে তার মানে এই যে ফ্রিকশন ফোর্স এটা কোন রকমের হবে? স্ট্যাটিক ফ্রিকশন নাকি কাইনেটিক ফ্রিকশন? বলো কোনটা হবে? যদি ব্লকটা নিচের দিকে নামে তাহলে উল্টো দিকে কোন ফোর্স কাজ করবে? স্ট্যাটিক নাকি কাইনেটিক? পারবে? ইন্দ্রজিৎ পারবে? আচ্ছা একদম স্ট্যাটিক কাজ করবে না, কাইনেটিক। স্ট্যাটিক ফ্রিকশন তো তখন কাজ করে না যখন বস্তু মুভ করে না, তাই না? ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? লিমিটিং ভ্যালুটা স্ট্যাটিক ফ্রিকশনের। তো এটাকে তুমি পার করে গেছো তবেই না বস্তু নিচের দিকে নামছে, নাহলে নিচের দিকে তো নামতেই পারতো না যদি এটা বেশি হতো, বুঝতে পারলে? যখন কোনো বস্তু মুভ করে সবসময় মনে রাখবে তখন কাইনেটিক ফ্রিকশন অ্যাক্ট করবে। তার মানে এই যে ফ্রিকশনটা অ্যাক্ট করছে এটা কোনটা? কাইনেটিক ফ্রিকশন। এখন তোমাকে আমি বলে দিলাম যে এই কাইনেটিক ফ্রিকশনের কোএফিসিয়েন্ট বলা আছে এদের মধ্যে মিউকে। তার মানে কাইনেটিক ফ্রিকশনের ফর্মুলা কত হয়ে যায়? নর্মাল রিয়াকশন ইন্টু মিউকে, তাই না? কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কত হয়ে যাবে? মিউকে ইন্টু নর্মাল রিয়াকশন। এখন নর্মাল রিয়াকশন আমরা বার করে ফেলেছি, আবার লিখে দাও সেটাকে কত? দ্যাট ইজ, আচ্ছা এটাকে পরে লিখবো, আগে একটুখানি জিনিসটাকে যেটা বলছি লিখে নিই, তারপরে ওটাকে পরে লিখছি। মিউকে ইন্টু নর্মাল রিয়াকশন, এটা হলো কাইনেটিক ফ্রিকশন। এবার দেখো এই যে ব্লকটা আছে, এই ব্লকটা নিচের দিকে মুভ করছে। ব্লকটা নিচের দিকে যদি মুভ করে, নিচের ফোর্সটা বেশি বলেই তো নিচের দিকে মুভ করছে, তার মানে অ্যাক্সিলারেশনটা কোন দিকে হবে? নিচের দিকেই থাকবে নাকি উপর দিকে হবে? কোনটা বলবো বলো? অ্যাক্সিলারেশনটা
নিচের দিকে না উপর দিকে? নিচের দিকে লিখবো। তো অ্যাক্সিলারেশন কাজ করছে কোন দিকে? এই দিকে, নিচের দিকে অ্যাক্সিলারেশনটা কাজ করছে। এবার দেখো এই বডিটাকে তুমি এখন ইমাজিন করো, এই বডিটা কীরকম দ্বারা হচ্ছে? এই বডিটা নিচের দিকে নামছে, কতগুলো ফোর্স কাজ করছে ওর ডিরেকশন অফ মোশনে? দুটো ফোর্স। একটা ফোর্স হচ্ছে যেটাকে সাপোর্ট করছে mg sin থিটা, একটা ফোর্স অপোজ করছে। একটা ফোর্স অপোজ করছে নাকি দুটো ফোর্স অপোজ করছে? বলো, কটা ফোর্স অপোজ করছে? একটা না দুটো? ছবি দেখে বলো। দুটো ফোর্স। কি কি ফোর্স? কোন কোন ফোর্সটা অপোজ করছে বলো? ফ্রিকশন আর আর হ্যাঁ, অপোজ কোনটা করছে? ফ্রিকশন ফোর্স আর কিউ ইনট কস থিটা। তাহলে আমরা ইকুয়েশনটা কিভাবে লিখি? সাপোর্টিং ফোর্স মাইনাস অপোজিং ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। সেটা কি লিখি না আমরা? তো এখানে কি লিখবো? সাপোর্টিং ফোর্স কোনটা? mg sin থিটা। তাহলে কি লিখবো? mg sin থিটা মাইনাস কাইনেটিক ফ্রিকশন প্লাস কিউ ইনট কস থিটা ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। লিখে ফেলো। হয়ে গেল? হ্যাঁ। সো m ইন্টু এ, এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে mg sin থিটা মাইনাস মাইনাস এদিকে কোনটা কোনটা আছে? কিউ ই নট কস থিটা প্লাস কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুটা কত দেওয়া আছে? মিউ কে ইন্টু এন। মিউ কে ইন্টু এন। এখান থেকে আমি বার করতে পারবো যে অ্যাক্সিলারেশন তার ভ্যালু কত হবে। আচ্ছা, তোমরা ঝটপট করে একবার এই পোর্শনটা পুরো লিখে নাও, তারপরে এইটাকে ইলাবোরেট করে ফাইনাল আনসারটা বার করবো অ্যাক্সিলারেশনের ভ্যালু কত হবে। কোয়েশ্চেনটা কারোর বুঝতে কোনো ডাউট থাকলে আমাকে বলো। কোনো ডাউট আছে কারোর বুঝতে? হ্যাঁ, শুভম বুঝতে পেরেছো? সার্থকী, অব্রদীপ পেরেছো? ইন্দ্রজিৎ পারলে? চলো করে নাও। কিচ্ছু নেই কোয়েশ্চেনটার মধ্যে, শুধুমাত্র তোমাকে কম্পোনেন্ট ডিভিশন করতে হবে, বাকি মেকানিক্স আছে। ঝটপট হাত চালাও, হয়ে গেলে কিন্তু বলবে যে লেখা হয়ে গেছে। ঝটপট লিখে নাও এটাকে, তারপর ফাইনাল আনসারটা ওখান থেকে বার করবো কি আসছে। আচ্ছা, যদি এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতো তাহলে কি আমি mg sin থিটা আর কিউ cos থিটা এদের মধ্যে কোনোটাকে বড় বা ছোট নিতে পারতাম নাকি দুটো ইকুয়াল লিখতাম? বলো বলো বলো, কেউ বলো। যদি সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকতো বলে দিত, তাহলে কি আমি mg sin থিটা মাইনাস কিউ cos থিটা ওইসব লিখতাম নাকি দুটোকে ইকুয়াল লিখতাম? পারবে কেউ? ইকুয়াল লিখতাম, তাই না? কারণ ইকুইলিব্রিয়াম মানে সবসময় মনে রাখবে যে যতগুলো অ্যাক্সিস যাবে প্রত্যেকটা অ্যাক্সিসের থ্রু নেট ফোর্স জিরো, মানে একদিকে যা ফোর্স লাগবে উল্টো দিকে সেম ফোর্স লাগবে। এটাকে লিখে নাও, তারপর একটা এখান থেকে কাজ করবো। ঝটপট লিখে নাও এটাকে। এগুলো অলরেডি যেই মেন্সে একবার চলে এসেছে এই টাইপের কোয়েশ্চেন, তো কনসেপ্টগুলো খুব ভালোভাবে বোঝো। দেখো কোয়েশ্চেনটাতে আমি দিয়েছিলাম নর্মাল রিঅ্যাকশন বার করতে, কিন্তু সেখান থেকে কী কী চলে এলো। নেক্সট এক্ষুনি দেখবো যে ইকুইলিব্রিয়াম হলে আর কি লিখতাম। তো এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ভালো করে তোমাদের কাছে এটাই যে রিকোয়েস্ট যে তোমরা সবসময় সাপোর্টিভলি মানে পার্টিসিপেট করো ক্লাসটাতে, না হলে কখনো ফিজিক্স শিখতে পারবে না। ঝটপট লেখো। আর এখানটা যত ভালো তুমি স্কোর করবে না এই সাবজেক্টটাতে, তোমার কিন্তু র্যাঙ্ক তত ভালো হবে, এটা মাথায় রাখবে। কারণ ফিজিক্সটা র্যাঙ্ক ডিসাইড করে এক্সামে, কিন্তু মনে রাখবে সবসময়। তো খুব ভালোভাবে জিনিসটাকে শেখো। হয়ে গেছে সবার কমপ্লিট তো? ঠিক আছে, চলো এবারে এবার দেখো। হ্যাঁ, এবার এটা কত আসবে? তাহলে এ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার কাছে এম জি সাইন থিটা মাইনাস কিউ ইন্টু ই নট কস থিটা মাইনাস মিউ কে। নর্মাল রিঅ্যাকশন বার করেছে এখানটাতে, কোথায় গেল? এই যে কিউ ই নট সাইন থিটা প্লাস এম জি কস থিটা, কিউ ই নট সাইন থিটা প্লাস এম জি কস থিটা। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে আমার
অ্যাক্সিলারেশনের ভ্যালুটা ডিভাইডেড বাই এম, এটা চলে আসবে তোমার অ্যাক্সিলারেশনের ভ্যালু, বুঝতে পারলে? এবারে সাপোজ তোমাকে আমি বললাম যে এই যে সিস্টেমটা এটা ইকুইলিব্রিয়ামে আছে, যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো যে ইফ দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, তাহলে কি লিখতাম? নর্মাল রিয়াকশন ইকুয়ালস টু কি লিখতাম? একটু আগে লিখেছি নর্মাল রিয়াকশন মানে কি লিখতাম না, কিউ ই নট, ইকুইলিব্রিয়ামে থাকুক কি না থাকুক নর্মাল রিয়াকশনের ভ্যালু সবসময় এটাই আসবে, তাই না? কারণ এই পোর্শনটা তো ফিক্সড হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? তাহলে কিউ ই নট সাইন থিটা প্লাস এম জি কস থিটা, এটা নর্মাল রিয়াকশন লিখতাম। আর একটা কি লিখতাম? এই দিকের যে ফোর্স তারা ইকুয়াল হতো, তারা ইকুয়াল মানে আমি লিখতাম এম জি সাইন থিটা ইকুয়াল টু কি হতো না, কিউ ই নট কস থিটা, বুঝতে পারলে? আচ্ছা, ইকুইলিব্রিয়াম মানে তার এইদিকে ফ্রিকশন ফোর্সটা লাগতো, যদি ইকুইলিব্রিয়ামে থাকতো তাহলে কোন ফ্রিকশন লাগতো, স্ট্যাটিক নাকি কাইনেটিক, কোনটা লাগতো তখন বলো? স্ট্যাটিক ফ্রিকশন, তাই না? তো যদি ইকুইলিব্রিয়াম হতো তাহলে আমি কি লিখতাম এখানটাতে? স্ট্যাটিক ফ্রিকশন। তো সেই ক্ষেত্রে আমি কি লিখতাম? সেই ক্ষেত্রে আমি এটাকে লিখে দিতাম যে এইটা তো হয়ে গেছে তোমাদের, এই পোর্শনটা মুছে দিতাম, লিখে দাও। সেই ক্ষেত্রে লিখতাম যে এম জি সাইন থিটা ইকুয়াল টু কিউ ই নট কস থিটা প্লাস স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন মানে কি? স্ট্যাটিক ফ্রিকশন মানে হচ্ছে মিউ এস ইন্টু নর্মাল রিয়াকশন, নর্মাল আমরা বার করে ফেলেছি, ঠিক না? এবার এখান থেকে তোমাকে বলতে পারি ই নট সমান কত হবে কি না কি, শুধু বার করে ফেলবে, ইকুয়েশনটাকে সলভ করে ই নট কত হবে। কোয়েশ্চেনটা সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? কোনো ডাউট নেই তো কারোর? দেখো কোয়েশ্চেনটা কিন্তু খুব ইজি কোয়েশ্চেন, কিচ্ছু নেই, শুধুমাত্র মেকানিক্সের কোয়েশ্চেন। মেকানিক্সে তোমরা সেম কোয়েশ্চেন করেছো, শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ডে ফোর্স না অ্যাপ্লাই করি একটা কোনো এমনি নর্মাল একটা কিছু ফোর্সকে অ্যাপ্লাই করানো হতো সেখানটাতে। এখানে সেই ফোর্সটা চার্জের দ্বারা দেওয়া হচ্ছে, বুঝতে পারলে? ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে, তার জন্য ফোর্স ক্রিয়েট হচ্ছে। ব্যাপারটা কিন্তু সেই মেকানিক্সের কোয়েশ্চেন সলভ করলে আলটিমেটলি শুধুমাত্র একটাই কনসেপ্ট এখানে ইলেকট্রোস্ট্যাটিক্সের আছে, সেটা হলো যে তোমার ওই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, যে ফোর্সটাকে তুমি অ্যাপ্লাই করলে। এছাড়া কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্সের কিছু কনসেপ্ট এখানে নেই, পুরোটাই মেকানিক্সের কনসেপ্ট। চলো লিখে নাও, ঝটপট লেখো। শুভম, আগের দিনকে কালকে কোথায় ছিলে? কেন মোবাইল থাকবে না? কেন মোবাইলে তো হাত পা নেই যে হাঁটে হেঁটে যাবে। আচ্ছা ইয়ে সার্থকী, আচ্ছা আর ইন্দ্রজিতে? ইন্দ্রজিৎ কি হয়েছিল কাল? হ্যাঁ তোমার কথাটা কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। দেখো ওই সার্থকের টিউশন থাকে, সার্থকের কি টিউশন থাকে কালকে তোমার? একটুখানি কিন্তু তোমরা এটা খুব কনসিয়াসলি দেখো যে একটা ক্লাস তোমার যদি প্রত্যেক উইকে এরকম ধর একটা অফ হতে থাকে, তো তুমি কিন্তু সেই খাপ ছাড়াভাবে জিনিসগুলোকে বুঝতে পারবে। এফেক্টিভ কিচ্ছু কিন্তু হবে না, কারণ কনসেপ্ট তোমার কিচ্ছু তৈরি হবে না। কালকে একমাত্র অভ্রদীপ ছিল, বাকি তোমরা কেউ ছিলে না। কনসেপ্ট রেগুলার ক্লাস না করলে কালকের কোয়েশ্চেন্সগুলো, কালকের কনসেপ্টগুলো তোমার তো মাথা থেকে কিছুই নেই, তুমি জানোই না, তুমি কিন্তু শিখতে পারবে না। তো ওটাকে কোনোভাবে অ্যাডজাস্ট করো, না হলে মুশকিল হয়ে যাবে। কিন্তু শুধু শুধু টাইম দেওয়া হবে এখানে। আজকে ক্লাস আসবে, কিছু বুঝতে পারবে না, কিছু স্টার্ট করলে কালকে যদি কিছু স্টার্ট করতাম টপিক, আজকে আরোই বুঝতে পারতে না। তো সেই ক্ষেত্রে নিজের তখন মানে এইগুলো করতে করতে কী হয় জানো তো, লাস্টে গিয়ে তখন মনে হয় যে আমি পারছি না, আমার দ্বারা কোয়েশ্চেন সলভ হচ্ছে না, এবং সাবজেক্টে ভয় তৈরি হয়। তুমি যখন পারবে না, অথচ তুমি ক্লাসটা করলে পেরে যেতে। ওই জন্য ক্লাস স্কিপ করো না, ওই প্রবলেমগুলোকে নিজেরা অ্যাডজাস্ট করো কোনোভাবে। ফোন নেই, কে ছিল না, ওটা খুব কনসিয়াসলি সিরিয়াসলি এগুলোকে দেখো। আলটিমেটলি দেখো ব্যাপারটা নিজের জীবনের, কিন্তু নিজের ক্যারিয়ারে। সো বি সিরিয়াস। হয়ে গেছে? আর আমি তোমাদেরকে এইটুকুনি সবসময় বলি যে তোমরা যখন ক্লাস করবে, যখন যেই মেন্স নিট বিভিন্ন এক্সাম দেবে, তখন নিজেরা বুঝতে পারবে যে কত সুন্দরভাবে অনেক কোয়েশ্চেন করতে পারছো, কারণ সেম টাইপের ইভেন সেম কোয়েশ্চেনও চলে আসতে পারে। তো সেই জন্য যদি নিজে থেকে ক্লাস মিস করো, তো তাহলে তো তোমার লাভ কিছু হবে না, না? এটা হচ্ছে ব্যাপার।
ক্লাস মিস করলে তুমি শিখবেটা কি? এই হচ্ছে ঘটনাটা। কালকে কোয়েশ্চেনটাকে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। দেখো দুটো স্ফেরিক্যাল সেল আছে, একটা সেল তার বাইরে মানে ইনার সেলটার বাইরে স্মল কিউ চার্জ দেওয়া আছে, আর বাইরের যে সেলটা সেটা আর্থিং করা আছে। তো আমাকে বলা হয়েছিল যে এই যে এ বি সি ডি এই চারটে পয়েন্টকে আমি এখানটা মার্ক করে রেখেছি, এইখানটাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে সেইটা আমাকে জিজ্ঞেস করেছে। দেখো যখন আমি এখানটাতে কিউ চার্জ দিয়ে রাখবো, বাইরের যে সেলটা সেটাতে এখন কোনো রকম চার্জ নেই, তো বাইরের যে সেলটা তার যে ইনার সারফেসটা, ধরো এই হচ্ছে একটা সারফেস, এই একটা সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে ইনার সারফেসটা মানে ভেতরের যে সেলটা তার সারফেসটা, আর এটা হচ্ছে বাইরের সেলটা। বাইরের সেলের এই যে ইনার সারফেস সেটা ভিতরের সেলটার আউটার সারফেস তাকে ফেস করে আছে। আচ্ছা ভিতরের সেলটা যেটা আছে সেটাতে চার্জ কত দিয়েছি? কিউ চার্জ। যখন আমি কোনো একটা কন্ডাক্টিং সেলের মধ্যে চার্জ দিই তখন সেই চার্জটা কোন দিকে যায়? সারফেসে নাকি ভিতরে? কোথায় যায় বলো বলো? সারফেসে যায়, তাই না? তার মানে তার মানে হচ্ছে এটাই যে যখন তুমি ভিতরের এই সারফেসটাতে চার্জ কিউ দিয়েছো তখন এই যে সারফেসটা আছে মানে এই যে চার্জ কিউ সেটা এই আউটার সারফেসে আছে, আর বাইরের যে স্ফিয়ারটা আছে সেটাতে তুমি কোনোভাবে চার্জ দাওনি। কিন্তু আমরা জানি যে যদি কোনো নিউট্রাল বডির সামনে চার্জ বা একটা কোনো বডিকে রাখা হয় তাহলে বাই ইন্ডাকশান সেই নিউট্রাল বডিটার উপরে অপোজিট চার্জ তৈরি হয় এবং সেম ভ্যালুর, তাই না? যদি আগে থেকে কোনো রকম চার্জ সেটা না থাকে, তাই না? তো তাহলে সেই ক্ষেত্রে সেম ভ্যালুর চার্জ তৈরি হবে কিন্তু অপোজিট। অর্থাৎ যদি এখানে কিউ চার্জ থাকে তার মানে এই যে ইনার সারফেস, এই ইনার সারফেসে কি তৈরি হবে? মাইনাস কিউ চার্জ। এই যে বড় স্ফিয়ারটা তার ইনার সারফেসে মাইনাস কিউ চার্জ আসবে। ইভেন যদি এখানে মাইনাস কিউ চার্জ আসে সো অবভিয়াসলি বাইরে প্লাস কিউ চার্জ আসা উচিত, কারণ ইন্ডাকশানে তাই তো হয় না, একদিকে মাইনাস হবে অন্যদিকে প্লাস হবে। কিন্তু এই যে প্লাস চার্জটা আছে যেহেতু এই বাইরের সারফেসটাকে আমি আর্থিং করে রেখেছি, তো আমরা ইন্ডাকশান পড়ার সময় শুনেছিলাম যে যখন আর্থিং করা থাকে তখন এই যে গ্রাউন্ডের ইলেকট্রনগুলো সেইগুলো এই সারফেসে চলে আসে এবং এই যদি ইলেকট্রন নেগেটিভ যতটা প্লাস এখানে থাকবে ততটা ইলেকট্রন উপরে আসবে এবং আলটিমেটলি বাইরের প্লাসটাকে সে নালিফাই করবে এবং বাইরের প্লাসটা আর ওখানে থাকবে না। অর্থাৎ এইখানকার যে প্লাস সেই আমি একদিকে বলতে পারি যে প্লাস চার্জগুলো সেই প্লাস চার্জগুলো এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র ইনার সারফেসে মাইনাস কিউ চার্জটা থাকবে। কারণ বুঝতে অসুবিধা আছে জিনিসটা? বুঝতে পেরেছো কি পারোনি বলো? সবাই পেরেছো তো? চলো ইন্দ্রজিৎ পেরেছো? ইন্দ্রজিৎ বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো অর্থাৎ একটা স্ফিয়ার যার মধ্যে চার্জ আছে মাইনাস কিউ, অন্যটা থেকে কত আছে? কিউ। এবারে আমি চলে আসছি এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। সো ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট এ, ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট এ সেটা কত হবে? এই যে ইনার স্ফিয়ারটা আছে, এই যে ইনার স্ফিয়ারটা তার জন্য এ পয়েন্টটা ইনার পয়েন্ট নাকি আউটার পয়েন্ট বলো? ভিতরের স্ফিয়ারটার জন্য এ পয়েন্টটা ভেতরের না বাইরের পয়েন্ট? ইনার পয়েন্ট। আচ্ছা এটা তো হলো স্ফিয়ার, স্ফেরিক্যাল সেল বলেছিল, তাহলে একটা স্ফেরিক্যাল সেলের জন্য ইনার কোনো পয়েন্টে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড থাকে কি থাকে না? থাকে না। তার মানে এই যে পয়েন্টটা আছে এই এই এ পয়েন্টটাতে আমি বলতে পারি এটাকে আমি বলছি যে নাম্বার 1 স্ফিয়ার, এটাকে বলছি নাম্বার 2 স্ফিয়ার। এখানে কি লিখবি? ইলেকট্রিক ফিল্ড 1 নাম্বার প্লাস 2 নাম্বারের ইলেকট্রিক ফিল্ড। চলো এবারে দেখে নাও। তো যদি আমি এখানটাতে বলি তো এইখানটাতে এখন এই যে ছোটটা আছে মানে 1 নাম্বার স্ফিয়ার তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত? 0। ওকে, এবার বাইরের যে স্ফিয়ারটা আছে বড় স্ফিয়ার তার জন্য এ পয়েন্টটা ইনার পয়েন্ট কি আউটার পয়েন্ট বলো? ইনার পয়েন্ট। তাহলে ওর জন্য ফিল্ড কত পাবো? কত পাবো? 0, কারণ ওই স্ফেরিক্যাল সেলের ভিতরে 0। অর্থাৎ এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত? 0। চলো এটা হয়ে গেল। এবারে আমি চলে আসছি ইলেকট্রিক ফিল্ড অ্যাট বি। সেম জিনিস হবে, 1 নাম্বারের জন্য ফিল্ড প্লাস 2 নাম্বারের জন্য ফিল্ড। চলো 1 নাম্বারের জন্য এই যে বি পয়েন্টটা সারফেস পয়েন্ট, ইনার পয়েন্ট, আউটার পয়েন্ট, কোন পয়েন্টটা বলো? সারফেস পয়েন্ট। সারফেস পয়েন্টে স্ফেরিক্যাল সেলের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয় বলো? বলো বলো সারফেসে ইলেকট্রিক ফিল্ড কত হয়? কে কিউ বাই আর স্কোয়ার, তাই না? তো কে কিউ বাই আর স্কোয়ার। এখানে যে আরটা লিখবো কোন আর লিখবো? স্মল আর নাকি ক্যাপিটাল আর? স্মল আর, কারণ ওই স্মল আর স্ফিয়ারটার উপর আমি কনসেন্ট্রেট করছি। তাহলে এখন কি লিখবো ওখানটাতে? কে কিউ বাই স্মল আর স্কোয়ার প্লাস। আচ্ছা এবারে এই যে সেকেন্ড সেলটা আছে তার জন্য বি পয়েন্টটা ইনার পয়েন্ট, আউটার পয়েন্ট নাকি সারফেস পয়েন্ট? বি পয়েন্টটা ফর সেকেন্ড সেল ইনার পয়েন্ট, তার জন্য ওখানটাতে ইলেকট্রিক ফিল্ড কত আসবে? 0 আসবে প্লাস 0। সো ফাইনাল আনসার কত হচ্ছে? কে কিউ বাই আর স্কোয়ার। চলো এবার চলে এসো পয়েন্ট নাম্বার সি।
ইলেকট্রিক ফিল্ড অ্যাট সি কত লিখবো, ডিউ টু 1 প্লাস ডিউ টু 2। চলো এবার আমাকে বলো পয়েন্ট নাম্বার সি, সেটা এই যে ভেতরের যে স্ফিয়ারটা তার জন্য কি ধরনের পয়েন্ট, আউটার, ইনার কি সারফেস পয়েন্ট, বলো বলো বলো। আউটার পয়েন্ট, আউটার পয়েন্ট যদি হয় তো তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত আসবে সি পয়েন্টে ভিতরটার জন্য, কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার আমাকে বলো এই যে বাইরের স্ফিয়ারটা তার জন্য সিটা কি ধরনের পয়েন্ট, বলো সারফেস পয়েন্ট। সারফেস পয়েন্ট যদি হয় তো তাহলে সেই ক্ষেত্রে এখন ওখানে ইলেকট্রিক ফিল্ড কত আসবে ডিউ টু সেকেন্ড স্ফিয়ার, কত আসবে বলো বলো। হ্যাঁ মাইনাস কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, কারণ এর মধ্যে চার্জ কত মাইনাস কিউ বারোটাতে, তো কি লিখবো মাইনাস কে কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। সো প্লাস কে কিউ বাই আর স্কোয়ার আর মাইনাস কে কিউ বাই আর স্কোয়ার, টোটাল কত আসবে 0, বুঝতে পারলে। এবারে চলে এসো পয়েন্ট নাম্বার ডিটাতে, ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডি, সেই একই জিনিস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু 1 প্লাস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু 2। 1 নম্বরের জন্য ডি পয়েন্টটা কি ধরনের পয়েন্ট, 1 নম্বরের জন্য বলো বলো ডি পয়েন্টটা কি ধরনের পয়েন্ট, আউটার পয়েন্ট। আচ্ছা এখানে ডি এর ডিস্টেন্সটাকে তুমি মনে করো যে এই যে ডিস্টেন্স এটা হলো এক্স, ঠিক আছে, ডি পয়েন্টটা সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে আছে। চলো এবার আমাকে বলো যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডি সেটা কি লিখবো 1 নম্বরের জন্য, বলো বলো কত লিখবো 1 নম্বরের জন্য, 1 নম্বরের জন্য কে কিউ বাই এক্স স্কোয়ার, কে কিউ বাই এক্স স্কোয়ার। এবার আমাকে বলো বি এর জন্য কি লিখবো, সেকেন্ড মানে 2 নম্বর পয়েন্টটা সেলটার জন্য কি লিখবো ডি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, বলো কত লিখবো মাইনাস কে কিউ বাই এক্স স্কোয়ার, হ্যাঁ কি না, লিখবো কি লিখবো না বলো বলো, তাই না, মাইনাস কে কিউ বাই এক্স স্কোয়ার, মাইনাস কে কিউ বাই এক্স স্কোয়ার, টোটাল কত আসছে 0, বুঝতে পারলে। সো নেট ইলেকট্রিক ফিল্ড কত হয়ে যাবে ডি পয়েন্টে, এখানেও 0। ভালো করে অবজার্ভ করো এই যে সিস্টেমটা, এখানে কেবলমাত্র তুমি একটা পয়েন্টই ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পেলে আর সেটা হলো পয়েন্ট বি, বাকি কিন্তু কোনো রকম কোনো পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ডের কোনো রকম ভ্যালু পাচ্ছ না, বুঝতে পারলে, এগুলো ব্যাপার। তো এটাকে তুমি একরকমভাবে একটা কনক্লুশন হিসেবে মনে রাখতে পারো যে যখন তুমি দুটো কনসেন্ট্রিক সেলকে নেবে আর তার মধ্যে আউটার সেলটাকে আর্থিং করবে আর ভিতরের সেলটাকে চার্জ দেবে, সেই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড অনলি অ্যান্ড অনলি তুমি এই যে বি পয়েন্টটা মানে ইনার সেলটার সারফেস কেবলমাত্র সেখানেই পাবে, ওখানে ছাড়া আর কোনো পয়েন্টে তুমি ইলেকট্রিক ফিল্ডের কোনো রকম ভ্যালু পাবে না, বুঝতে পারলে। লিখে নাও, চলো লিখে নাও। সৃজিত আজকে দেরি হলো কেন, এই তুমি ওটাকে ম্যানেজ করো একটুখানি কিন্তু। স্যার এইটা আমি সারাতেই পারবো না, কারণ আমি আগে বলেছিলাম ম্যাডামকে যখন পড়াতে, তো 5:30 দিয়ে হয়তো আমার অসুবিধা ছিল না যখন আগের দিন আছে, তো 5টা দিয়ে হলে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ এই আধ ঘন্টায় যা কনসেপ্ট বলা হয়ে যাবে তুমি সেটা শিখতেই পারবে না, যে মাঝখানে সে খাপছাড়া হয়ে যাবে সিচুয়েশনটা, একটুখানি দেখতে হবে ব্যাপারটা। ঠিক আছে দেখো এখন আধা ঘন্টা সরানো যায় তাহলে খুব সুবিধা। ঠিক আছে দেখো, 5:30 আচ্ছা চলো লিখে নাও এটা। দেখো এই যে কোয়েশ্চেনটা যদি বাইরের সেলটাকে তুমি আর্থিং না করতে তাহলে কিন্তু এই বাইরের পয়েন্টগুলোতে তুমি কিন্তু 0 পেতে না, তাই না, মানে ডি পয়েন্টেও তখন 0 আসতো না, কারণ সেই ক্ষেত্রে সেম মাইনাস কিউ চার্জ তো ওখানে থাকতো না, অন্য কোনো একটা তুমি চার্জ দিয়ে দিলে ওটাকে, সাপোজ আমি বললাম তুমি ক্যাপিটাল কিউ চার্জ দিলে, তো সেই ক্ষেত্রে তো কিছুটা রেজাল্ট তুমি পেতে দিতে, কিন্তু এখানে ডিতে 0 এই কারণে হলো কারণ যতটা প্লাস ততটাই মাইনাস ফিল চলে আসছিল, তো দ্যাটস ওয়াই ক্যান্সেল আউট হয়ে 0 হয়ে যাচ্ছে। তো এটা শুধুমাত্র সেটা তখনই হচ্ছে যখন শুধুমাত্র ইনার স্ফিয়ারটাকে চার্জ দেওয়া আছে, আউটার স্ফিয়ারটা গ্রাউন্ডেড করা আছে বা আর্থিং করা আছে, সেই ক্ষেত্রে। কমপ্লিট? হ্যাঁ স্যার। চলো এবারে চলে আসছে নেক্সট কোয়েশ্চেনে। দেখো বলছে টু স্ফিয়ার্স অফ রেডিয়াস ক্যাপিটাল আর অ্যান্ড 2r, ফাইন্ড আউট দি রেশিও অফ ইলেকট্রিক ফিল্ড
ডিউ টু দিস স্ফিয়ার্স অ্যাট দেয়ার সারফেসেস when they have same charge density and they have same charge। প্রথমত দেখো আমাকে এখানটা কিচ্ছু বলে দেয়নি, তো আমি একটা কাজ করে নিই, সেটা হলো যে এই যে জিনিসটা দিয়ে দিয়েছে যখন টু স্ফিয়ার্স বলছে, এটাকে আমি কাজ করি, সেটা হলো যে আমি সলিড স্ফিয়ারের জন্য ধরছি, ঠিক আছে, সলিড বা হলো দিতে পারি, আমি প্রথমে সলিডটা নিয়ে করছি, তারপর দেখব। আচ্ছা, সলিড স্ফিয়ারের জন্য সারফেস সেইখানটাতে চার্জ ডেন্স মানে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কী ছিল সলিড স্ফিয়ারের জন্য সারফেসে বলো? এই একটা স্ফিয়ার আছে, এই একটা স্ফিয়ার আছে। আচ্ছা, সেকেন্ড স্ফিয়ারটা বড় হবে, এটা রেডিয়াস হচ্ছে আর, এটা রেডিয়াস 2r, এটাতে তুমি প্লাস চার্জ দিয়ে রেখেছো, এখানেও প্লাস চার্জ দিয়ে রেখেছো। এবার দেখো, যদি আমি এই কেসটা করি তার মানে কি হবে, যদি আমি এটার জন্য দেখি তো আমি জানি যে যদি একটা কোনো সলিড স্ফিয়ার হয় তার জন্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট সারফেস তার ভ্যালু কত হয়, যদি কিউ করে চার্জ দিই, কত হয় বলো? কে কিউ বাই আর স্কোয়ার, এইটা হয়। এখন আমরা যদি দেখি, দেখো যদি আমি দুটোতে কিউ কিউ করে চার্জ দিয়ে রাখি, ঠিক আছে, যদি আমি প্রথমে বলছে দে হ্যাভ সেম চার্জ ডেন্সিটি, দেখো যদি আমি এটাকে বলি তাহলে কিউ, কিউ মানে কি? কিউ মানে হচ্ছে যে ভলিউম চার্জ ডেন্সিটি রো ইন্টু এর ভলিউম, ঠিক কিনা? ভলিউম চার্জ ডেন্সিটি ইন্টু ভলিউম করলে তো আমি কিউ পেয়ে যাবো, তাই না? এটাই তো পাবো, পাবো কি পাবো না বলো? এটাই পাওয়া যায়। তো লিখে নাও এখানটাতে কে ইন্টু, আচ্ছা কে মানে কি 1/4πε0, ওটাকে লিখে দাও 1/4πε0 ইন্টু কিউ মানে হচ্ছে যে রো ইন্টু 4/3 পাই আর কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এবারে যদি আমি দেখি এটাতে, তাহলে আমি বলতে পারি যে এখানে 4 পাই ক্যান্সেল আউট হবে, আমার কাছে পড়ে থাকবে এখানটাতে আর স্কোয়ার, আর কিউবটা কেটে গিয়ে আর পড়ে থাকবে। তো আমার কাছে যেটা আসবে সেটা হলো এই জিনিসটা, যে রো আর বাই 3ε0। তো দেখো যদি আমাকে বলে দেয় যে চার্জ ডেন্সিটি সেম, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ডিস্টেন্সের সাথে বা রেডিয়াসের সাথে কিভাবে ভ্যারি করে, ইলেকট্রিক ফিল্ড রেডিয়াসের সাথে কিভাবে ভ্যারি করে যদি চার্জ ডেন্সিটি সেম হয়, বলো কিভাবে ভ্যারি করছে? ডিরেক্টলি প্রপোর্শনে আছে, ইনভার্সলি, কি ডিপেন্ডেন্টই নয় রেডিয়াসের উপরে, কোনটা আসছে বলো বলো সারফেসে? ঠিকঠাক করে দেখে বলো, রেডিয়াসের সাথে তার সম্পর্কটা কি, ইলেকট্রিক ফিল্ডের সাথে রেডিয়াসের সম্পর্ক কিরকম আসছে দেখে বলো। আমি কিন্তু এখন ডিরাইভ করেছি এটা, ডিরেক্টলি প্রপোর্শনাল না, সারফেসের সাথে কত আসছে, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর আসছে, তাই না? তো তার মানে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট সারফেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর when চার্জ ডেন্সিটি বা রো বলছি ইজ কনস্ট্যান্ট। যখন চার্জ ডেন্সিটি কনস্ট্যান্ট হবে তখন আমি বলবো যে সারফেসে ইলেকট্রিক ফিল্ড রেডিয়াসের সাথে ডিরেক্টলি প্রপোর্শনালে থাকে, অথবা আমি এটাও বলতে পারি যে ডিস্টেন্সের সাথে কীরকমভাবে হবে, তাই না? সেটা একটু পরে দেখবো। তো দেখো এইখানটায় দেখলাম যে রেডিয়াস তার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, তাই না? কখন? যখন চার্জ ডেন্সিটি কনস্ট্যান্ট। কিন্তু এবারে দেখো এক্ষুনি তোমার কনফিউশন হবে, এই কোয়েশ্চেনটাকে, এই ফর্মুলাটাকে দেখো, এখান থেকে তো আমি এটা দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক ফিল্ড সারফেসে রেডিয়াসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, আবার তার স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? 1/r² সাথে ভ্যারি করছে, হ্যাঁ কি না বলো এই ফর্মুলা অনুযায়ী, তাই না? আবার এখানে আমি বলছি যে না, ইলেকট্রিক ফিল্ড সারফেসে ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর হবে, বুঝতে পারলে? এবার কনফিউশন হয়, কারণ কোয়েশ্চেন এলে তুমি করবেটা কি, তোমাকে যে কোনো একটা ধরতে হবে তখন। এবার দেখো এই কনফিউশনটা দূর হয়ে যাবে, একটা কোয়েশ্চেন দেখো, দেখো আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে ইলেকট্রিক্যাল পাওয়ার কত হয় যদি কারেন্ট ফ্লো করে আই, তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে আই, তো তাহলে আমি বলি যে পাওয়ার সমান কত হয় I²R। আবার দেখো আরেকটাও থাকে যে পাওয়ার সমান V²/R। এবার এখানে দেখো পাওয়ারটা রেজিস্ট্যান্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, এখানে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? এবার তুমি কি বলবে, রেজিস্ট্যান্সের সাথে কিরকমভাবে চেঞ্জ নেবে তুমি, তাই না? দুটোই ঠিকঠাক ফর্মুলা। দেখো মনে রাখবে যে তোমাকে দেখতে হবে তোমাকে কোন কেসটা চাইছে। যদি তুমি কারেন্টকে কনস্ট্যান্ট রাখো সেই ক্ষেত্রে পাওয়ারটা রেজিস্ট্যান্স তার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল থাকবে। যদি তুমি পোটেনশিয়ালকে কনস্ট্যান্ট রাখো সেই ক্ষেত্রে কি হবে, রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল থাকবে। কারেন্ট কনস্ট্যান্ট মানে সিরিজ কম্বিনেশনে হয়, পোটেনশিয়াল কনস্ট্যান্ট মানে প্যারালাল কম্বিনেশনে হয়।
বুঝতে পারলে? আর এটাই হলো কারণ, যখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়বে তখন বুঝতে পারবে যে যদি সিরিজ কম্বিনেশনে তুমি রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়াও তাহলে হায়ার রেজিস্ট্যান্সের বাল্বটা বেশি গ্লো করবে, আর প্যারালালের ক্ষেত্রে লোয়ার রেজিস্ট্যান্সের বাল্ব সেটা বেশি জোরে গ্লো করে, কারণ তার পাওয়ারটা বেশি হবে। বুঝতে পারলে? সেম ব্যাপার এখানেও কাজ হবে। যদি তোমাকে বলা হয় যে সারফেস চার্জ ডেনসিটি সেটা কনস্ট্যান্ট, তার মানে তুমি বলবে যে যখন আমাকে বলবে সারফেস চার্জ ডেনসিটি কনস্ট্যান্ট, দে হ্যাভ সেম সারফেস চার্জ ডেনসিটি বা শুধু চার্জ ডেনসিটি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেডিয়াস। আর যদি আমাকে বলে দে হ্যাভ সেম চার্জ, মানে কিউটাকে কনস্ট্যান্ট ধরছে, সেই ক্ষেত্রে আমি কি বলবো যে ইলেকট্রিক ফিল্ড উইল বি প্রপোর্শনাল টু 1/r²। বুঝতে পারলে? হ্যাঁ, ওই পেরেছো বুঝতে? তো তোমাকে দেখতে হবে যে তোমাকে কি চাইছে, এবং এই কারণে যখন এই ধরনের কোয়েশ্চেন দেয় সেখানে একটা মেনশন করে দেয় যে তোমাকে কোনটা ধরতে হবে, সেম চার্জ ডেনসিটি নাকি সেম চার্জ। বুঝতে পারলে? তো আমি যদি এ অপশনটাকে এখন বলি, অপশন এ যেটা আমি প্রথম অপশনটা বলেছি যে দে হ্যাভ সেম চার্জ ডেনসিটি, সো when rho is constant then electric field will be proportional to r, তাই না? তো এবার আমাকে বলে দাও যে E1/E2 সেটা কত লিখবো আমি? E1/E2 কি হবে? প্রথমের রেডিয়াস বাই সেকেন্ডের রেডিয়াস। প্রথমে কত আছে বলো বলো, কত আছে? আর সেকেন্ডের কত? 2r। রেশিও কত আসবে? বাস হয়ে গেল, প্রথমটার আনসার হয়ে গেল। বিএডটা দেখো, বিএডটা কি বলছে? বিএডটা বলেছে যে ইলেকট্রিক ফিল্ড সারফেস, সেই ক্ষেত্রে কি হবে? আমাকে এখানটা কি বলছে যে when চার্জ ইজ কনস্ট্যান্ট, when কিউ ইজ কনস্ট্যান্ট, তখন আমি কি বলবো যে ইলেকট্রিক ফিল্ড কিরকম ভাবে প্রপোর্শন হবে সেক্ষেত্রে? বলো বলো। 1/r² এর সাথে প্রপোর্শনে থাকবে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি যে E1/E2 সেটা আমি কি লিখবো? R2/R1², তাই না? R2/R1²। তাহলে এখানে আনসারটা কত চলে আসবে বলো? R2 কত? R2 কত? 2r। R1 কত? r, তার স্কোয়ার মানে কত আসবে? এটা 4 আসবে, 1/4 না, 4:1। এটা কিন্তু এক্ষুনি কে বললে 1/4টা? সৃজিত। এটা কিন্তু খুব ভালোভাবে নোটিস করবে, কারণ যখন অপশনগুলো দেওয়া হয় না সেই ক্ষেত্রে 1:4 and 4:1 দুটোই তোমাকে দেবে, কারণ এক্সামিনার জানে যে এই ভুলটা হয়। তো এইটা তুমি এখন ক্লাসে করলে তুমি জিনিসটাকে বুঝে গেলে আচ্ছা এরকম ধরা ভুল হতে পারে, কিন্তু এক্সাম হলে এটা ভুল করা মানে তুমি বেসিক্যালি নেগেটিভ নিয়ে এলে, যেখানে এটা নয় যে তুমি কোয়েশ্চেনটা পারতেন, তুমি পুরোপুরি করেছো E1/E2 না করে E2/E1 করেছো। বুঝতে পারলে? তো কনসিয়াসলি করবে এই জিনিসগুলোকে, কারণ অপশনে দেওয়া থাকে এই ব্যাপারটা। প্রত্যেকটা কোয়েশ্চেন যেখানে দেবে রেশিও চাইবে, কারণ জানে যে এই ভুলটা হয়, খুব কমন মিস্টেক। এ সবাই বুঝতে পারলে জিনিসটা কি বললাম? লিখে নাও, লিখে নাও। স্যার বলছি যে ডান দিকে যে লাইনটা এটা যে 1/4πε0 ইনটু রো ইনটু 4πr³ বাই 4πr³ বাই r²। হ্যাঁ হ্যাঁ, কোনটা ইকুয়াল টু এই জিনিসটা? এটা বলতে পারছি। কোনটা ইকুয়াল টু মানে আচ্ছা এই যে E at সারফেস KQ/r², এর নিচে ইকুয়াল টু 1/4πε0, কে মানে তারপর কিউ মানে কি রো ইনটু ভলিউম বাই r²। এবার কাটাকুটি করে এখানটা ES-টা বার করা হয়েছে, এই যে। বুঝতে পারলে? লেখো, ঝটপট লেখো। ইন্দ্রজিৎ এরকম ভাবে কাশলে তো কেঁপে যাবে সবাই। আমি এক্ষুনি ছিটকে চলে যেতাম এখান থেকে, তুমি হঠাৎ করে যা কেসেছো। খুব ভালো, লিখে নাও, লিখে নাও। ঝটপট লেখো, ঝটপট লেখো। স্নেহজিৎ কোথায় ছিলে? স্যার একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। ও চলো লিখে নাও, ঝটপট লিখে নাও।
কমপ্লিট সবার? চলো এই যে ফর্মুলাটা এটাকে আরেকবার রিকল করে নাও। আমরা যেটা দেখেছিলাম যে একটা কোনো আর্কের জন্য ফর্মুলা কত হয়, যদি একটা কোনো আর্কে চার্জ থাকে তার চার্জ ডেন্সিটি যদি লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা হয়, তো যেটা সেটা যদি তোমার সেন্টারে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তো তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতাম যে সেন্টারে কত আসছিল না, 2k ল্যামডা বাই আর সাইন ফাই বাই টু, সেন্টারে ফাই অ্যাঙ্গেল, সরি সেন্টারে ফাই অ্যাঙ্গেল, তাহলে কি লিখতাম 2k ল্যামডা বাই আর সাইন ফাই বাই টু, ঠিক আছে এটা ছিল। আচ্ছা ডিরেকশনটা কোন দিকে হবে, সেন্টারে প্লাস মানে অ্যাওয়ে ফ্রম দি লাইন, তার মানে এই দিকে আসতো ডিরেকশনটা, তাই না? কত ছিল 2k ল্যামডা বাই আর সাইন ফাই বাই টু, 2k ল্যামডা বাই আর সাইন ফাই বাই টু, মুখস্থ হয়ে যাবে দেখো এক্ষুনি। দেখো এবার এই কোয়েশ্চেনটা সলভ করতে হবে যেখানে আমার ফর্মুলাটা কাজে লাগবে। কি বলছে দেখো, বলছে ফাইন্ড আউট দি নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি সেন্টার। এবার ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি সেন্টার আমি আরামসে বার করতে পারি, কারণ আমি জানি যে আর্কের জন্য কত হয়। আমি বলেছিলাম যখন সার্কেল দেবে সেই ক্ষেত্রে ফাই বাই টু, ওখানটাতে আমি কি লিখবো, ওখানটাতে লিখে দেবো 2 পাই, তাই না? তো সাইন 2 পাই বাই 2 লিখবো ওখানটাতে। এবারে যদি এটা পুরো প্লাস চার্জ হতো আমি ডিরেক্টলি আনসার লিখতে পারতাম, কোনো অসুবিধা ছিল না। যদি শুধু মাইনাস হতো তাহলে সামনে মাইনাস দিয়ে বাকিটা লিখে দিতাম, একই ব্যাপার থাকতো। কিন্তু দেখো কোয়েশ্চেনটা গোলমাল করেছে এইটা দিয়ে যে এখন কোয়েশ্চেনটায় তোমার না তো পুরোপুরি প্লাস আছে না তো পুরোপুরি মাইনাস আছে, হাফ পোর্শন প্লাস চার্জ করা আছে, বাকি হাফ পোর্শন মাইনাস চার্জ করা আছে। ব্যাপারটা বুঝতে পারলে? এইখানে তোমার প্রবলেমটা হয়ে যাবে যে একটা পোর্শন করা আছে প্লাস চার্জ, বাকি পোর্শনটা হাফ পোর্শন করা আছে মাইনাস চার্জ। তো তুমি এখানে কিন্তু ওই ডিরেক্টলি ওটা করতে পারো না যে ওই সাইন ফাই বাই টু এর জায়গাতে সাইন 2 পাই বাই 2 লিখে দেবে, বুঝতে পারলে? এখন তোমায় কি করতে হবে দেখো, যখন এই কোয়েশ্চেনটাকে সলভ করবে, দেখো এই পোর্শনটা হলো প্লাস, তার মানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে সেন্টারে, রাইট সাইড নাকি লেফট সাইড, বলো কোন দিকে হবে, বলো বলো। এটা হলো প্লাস, এটা হলো প্লাস, তাহলে প্লাসের জন্য সেন্টারে ডান দিকে হবে ইলেকট্রিক ফিল্ড নাকি বাঁ দিকে? এটা প্লাস, প্লাস সাইডটার জন্য বলছি আমি, ডান দিকে না, সেন্টার তো অ্যাওয়ে ফ্রম দি চার্জ হয়, তাই না? তাহলে এই দিকে হবে। হ্যাঁ এটাকে আমি বলছি, সাপোজ এটাকে আমি বললাম 1 নম্বর পার্ট, ঠিক আছে, এটাকে বলছি আমি 2 নম্বর পার্ট, তাহলে এখানটাতে কি আসবে E1, চলো হয়ে গেল, খুব ভালো কথা। মাইনাস তার জন্য কোন দিকে আসবে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকেই আসবে, তাই না? মাইনাস টু ওর দি চার্জ হয়, তাই না? তাহলে এই দিকে চলে আসবে, এদিকে কি আসবে, ইলেকট্রিক ফিল্ড × 2। চলো এবার আমাকে বলো যে নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি সেন্টার, ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি সেন্টার কি লিখবো, সাপোর্টিভ নাকি অপোজিট? দুজন না, সাপোর্টিভ হচ্ছে E1 প্লাস E2, E1 প্লাস E2। চলো E1 এর যা ভ্যালু হবে E2 এর ভ্যালু সেম আসবে এক্স্যাক্টলি, তাই না? কারণ সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউট করা আছে দুটোকে এবং হাফ হাফ পোর্শন। চলো তো একটার জন্য আমি বার করছি। দেখো যদি তোমাকে বলা হয় যে সাপোজ যে এইখানে তোমার একটা পোর্শনে, সাপোজ একটা পোর্শনে তোমাকে বলা আছে যে ল্যামডা, সাপোজ যে এখানটাতে প্লাস যে কিউ চার্জটা সেটা তোমার প্লাস কিউ চার্জ দেওয়া আছে, প্লাস ক্যাপিটাল কিউ চার্জ দেওয়া আছে এখানটা সাপোজ, তাহলে এই যে পোর্শনটা আছে হাফ পোর্শন, এটার জন্য ল্যামডা কত আসবে বলো, কত লিখবো, কত লিখবো বলো, কত কত, ল্যামডা 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 মানে লিনিয়ার চার্জ ডেন্সিটি। যদি এই তোমার প্লাস অ্যান্ড মাইনাস, বুঝতে পারলে দুটোকে সেম চার্জ দেওয়া আছে, এখানটাতে প্লাস চার্জ আছে প্লাস কিউ, এখানে দেওয়া আছে মাইনাস কিউ, টোটাল চার্জ, বুঝতে পারলে? পাই আর স্কয়ার হলে তোমার সারফেস চার্জ ডেন্সিটি হবে। এটা তাহলে সার্কেল, তো এটা ডিস্ক নয় কিন্তু, বুঝতে পারলে? একটা ওয়্যার রিং রিং, বুঝতে পারছো? তার মানে লিনিয়ার চার্জ ডেন্সিটি নিতে হবে না, ল্যামডা। কি লিখবো, এই হাফ পোর্শনের জন্য লিনিয়ার চার্জ ডেন্সিটি কত আসবে, কিউ বাই পাই আর, টোটাল চার্জ বাই লেন্থ, এই লেন্থটা কত পাই আর, তাহলে কিউ বাই পাই আর। আচ্ছা এখানে যে ল্যামডা হবে এখানেও ল্যামডার ভ্যালু সেমই তো আসবে, আসবে কি না? সেম আসবে, শুধুমাত্র মাইনাস হবে, তাই না? এটাই হবে। যদি আমি সাইনটাকে ইনক্লুড করে দিই তাহলে মাইনাস হবে, না হলে ম্যাগনিটিউড তো সেমই আসবে, কারণ এখানে মাইনাস কিউ ওখানে প্লাস কিউ, সেম সেম চার্জ আছে, শুধুমাত্র চার্জের নেচারটা অপোজিট, ব্যাস। এবারে ল্যামডা পেয়ে গেলে আমি এবার বার করতে পারবো যে কত হবে এখানটাতে। দেখো তার মানে আমি বলতে পারি যে যা ভ্যালু E1 এর হবে সেম ভ্যালু E2 এর হবে, হবে কি হবে না বলো? ইলেকট্রিক ফিল্ড 1 এর যা হবে 2 এরও তাই হবে। এটাকে সোজাসুজি লিখে দাও না এখানটা, 2 × E1, সাপোজ এরকম লিখে দিলাম। এবারে ফর্মুলা কত ছিল একটা আর্কের মধ্যে, বলো বলো, 2k ল্যামডা বাই আর সাইন ফাই বাই 2। এবারে 2k ল্যামডা বাই, আগে থেকে একটা 2 এখানেও আছে 2, এই যে সাইন ফাই বাই 2, এই যে একটা করে আর্ক তারা সেন্টারে কত কোণ করছে এখানটাতে, এই আর্কটা বা এই আর্কটা কত করে কোণ করছে বলো, পাই। তাহলে এখানটা কি লিখবো, সাইন পাই বাই 2, মানে সাইন 90, সাইন 90 কত হয় 1, তাহলে আনসার কত আসবে
4k ল্যামডা বাই আর, এটা চলে এলো তোমার কাছে আনসার। ব্যাস, বুঝতে পারলে? ঝটপট বলে যদি এটাও প্লাস হতো, যদি এটাও প্লাস হতো তাহলে ইলেকট্রিক ফিল্ড কত আসতো সেন্টারে? 0, তাই না? তাহলে সেই ক্ষেত্রে 0 হতো। ফর্মুলা দিয়ে দেখলেও কিন্তু তুমি সেটা বলতে পারবে। যদি এখানটাতে সাইন ওটা সার্কেল হতো এবং মানে সার্কেলের মধ্যে যদি সমস্ত চার্জের নেচার সেম থাকতো তাহলে তুমি তখন ফাইকে লিখতে 2 পাই, তাহলে সাইন 2 পাই বাই 2 কত আসতো? 0, তাহলে পুরো ভ্যালু তখন 0 হয়ে যেত। বুঝতে পারলে? আবার তুমি এইখান থেকেও দেখতে পারো যে দুটো হাফ দিয়ে ভেবে নাও, তাহলেও বলবে হ্যাঁ সেই ক্ষেত্রে 0 হতো। সবাই বুঝতে পারলে? হ্যাঁ, একবার প্লাসে একবার মাইনাসে, যদি তুমি চার্জটাকে ইনক্লুড করো, না হলে ডেনসিটি তুমি মানটা তো তার সেমই, তাই না? তুমি মাইনাস ল্যামডা বলছো মানে তুমি এটা মেনশন করছো যে ডেনসিটি সেম আছে, কেবলমাত্র চার্জ সেখানটাতে মাইনাস আছে। বুঝতে পারলে? নাহলে ডেনসিটি তো সেমই আসবে, ডেনসিটি তো চার্জ ইন্ডিপেন্ডেন্ট, তাই না? প্লাস মাইনাস বলা মানে নেচারটা বোঝাচ্ছ, আর কিছু না। দেখো এখানটাতে কিন্তু একটা বড় সড়ো মিস্টেক হয়, আমি সেটা বলে দিচ্ছি। এই যে ল্যামডাটা বার করার সময় সবাই কিন্তু এটাকে নেয় যে কিউ বাই 2 পাই আর নিয়ে নিতে পারো কিন্তু তুমি ভুল করে, তাই না? তোমার মনে হবে যে টোটালটাতে চার্জ আছে কিউ, তাই না? টোটালটাতে চার্জ আছে কিউ এবং তাহলে চার্জ ডেনসিটি কত হবে? লিনিয়ার চার্জ ডেনসিটি কিউ বাই 2 পাই আর। তো ভাবনা চিন্তা করে দেখো এখানে কিন্তু দুটো হাফ পার্ট আছে, বুঝতে পারছো? এবং একটা পার্টে কিউ, অন্য পার্টে কিউ। তো যদি তুমি ওইটা করতে যাও যে পুরোটার জন্য ল্যামডা বার করতে যাও তাহলে তোমাকে এইরকমভাবে বার করতে হবে যে টোটালটায় চার্জ কত? কিউ প্লাস কিউ, শুধু মানগুলোকে দেখো, কিউ প্লাস কিউ 2 কিউ, তাই না? তখন তুমি বলবে 2 কিউ বাই 2 পাই আর লিখতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু সেই একই পাবে, কিউ বাই পাই আরই পাবে। বুঝতে পারলে? কিন্তু লিখতে হবে কত? 2 কিউ বাই 2 পাই আর। ব্যাপারটা বুঝতে পারলে? না হলে কিন্তু লোকে এইখানে অনেকটা মিস্টেক করে ফেলে, কিউ বাই 2 পাই আর লিখে ফেলে, এটা ভুল করে। হয়ে গেছে লেখা? হ্যাঁ, তোমার তো ভ্যালু তো তুমি সেমই পাবে, E1 লেখো না। হ্যাঁ পারবে, কেন পারবে না? প্লাস মাইনাসে বসাবে। এবার দেখো, হ্যাঁ একটা জিনিস, যদি তুমি E1 E2 সেপারেটলি বার করো, তুমি তো আগে থেকে ডিরেকশনটাকে দেখে নিচ্ছ এইদিকে আসছে, তাই না? তো সেই ক্ষেত্রে লেখার সময় কিন্তু তখন তুমি E1 মাইনাস E2 লিখলে হবে না, কারণ তুমি অলরেডি এটাকে দেখছো যে কোন দিকে আসছে। বুঝতে পারলে? তো ওই জন্য বেস্ট উপায় হলো যে এটাই যে তুমি আগে থেকে ডিরেকশনগুলোকে দেখে নাও, তার অ্যাকর্ডিং যদি সাপোর্টিভ হয় যোগ করে ফেলো, অপোজিট হলে মাইনাস করে ফেলো, আর কিছু ভাবতেই হবে না। কারণ না হলে এই প্রসেসটা না করলে অন্য যে কোনো প্রসেস করতে গেলে তোমার প্লাস মাইনাসের প্রবলেম মাঝে আসবে এবং এই আনসারটা তখন 0 হয়ে যাবে কিন্তু এখানটা মাইনাস লিখে ফেলো ভুল করে, তাই না? কারণ দুটো তো সেম। বুঝতে পারলে? তো ওই কারণে বেস্ট উপায় হলো ডিরেকশনটাকে নোট করে নাও, সাপোর্টিভ হলে যোগ করো, অপোজিট হলে মাইনাস করো। দেখো আমি যখন যোগ করলাম তখন কিন্তু মাইনাস ল্যামডা নিইনি আমি, তাই না? এখানে কিন্তু মাইনাস ল্যামডা নিইনি, কারণ আমি শুধুমাত্র মানটাকে নিচ্ছি, ডেনসিটিকে নিচ্ছি। মাইনাস ল্যামডা নেওয়া মানে কিন্তু তুমি এটাকে বলছো যে সেই ক্ষেত্রে তুমি ডিরেকশনটাকে নিজে জানো না এবং তখন তুমি এখানে লেখার চেষ্টা করছো, তো ওখানে একটুখানি তোমার সাইন কনভেনশনের প্রবলেম হতে শুরু করবে এবং সেটা একটুখানি তোমার সোজা প্রবলেম, তুমি ওই ওরকম লেখার জন্য ভুলভাল করে চলে আসবে। তো যে কারণে কোনো অসুবিধা নেই, যখন এরকম দেখবে যে মাইনাস প্লাস আছে, সেম সেম আছে, তুমি মাইনাস না করে মানে এখানে মাইনাসটা না করে মানে সরি লেখার সময় মাইনাস ল্যামডা না লিখে এই ডিরেকশনের অ্যাকর্ডিং মাইনাস বা প্লাসটাকে লিখে দেবে, তাহলেই হবে। যেমন ডিরেকশন দেবে সেই অনুযায়ী মাইনাস বা প্লাস লিখবে, চার্জের অ্যাকর্ডিং মাইনাস বা প্লাস লিখতে যেও না, তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে লেখার সময়, নিজেই কনফিউজ হয়ে যাবে। কমপ্লিট সবার এটা? চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা চলে আসি। দেখো এখানটাতে দুটো প্লেট দেওয়া আছে, এই একটা প্লেট, এই একটা প্লেট। এই প্লেটটাতে পজিটিভ চার্জ আছে, এই প্লেটটাতে নেগেটিভ চার্জ আছে। বুঝতে পারলে? এবারে এদের মাঝে একটা পেন্ডুলামকে আমি ঝুলিয়ে রেখেছি এখানটাতে, এই হলো পেন্ডুলামটা, এটা হলো পেন্ডুলামের ববটা। এই যে পেন্ডুলাম তার লেন্থটা হচ্ছে L। এখন আমি কি করলাম, এইখানটাতে সাপোজ যে দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি রিকোয়ার্ড টু দি বব টু কমপ্লিট দ্য সার্কেল, ঠিক আছে? তোমাকে বলছে যে ম্যাক্সিমাম কত ভেলোসিটি আমাকে দিতে হবে এখানটাতে যাতে করে এই যে ববটা আছে সেটা সার্কেলটা কমপ্লিট করতে পারে। কখন? 1 নম্বর যখন এই স্ফিয়ারটাতে কোনো রকম চার্জ নেই, 1 নম্বর হলো সেইটা। নেক্সট কি বলছে, যখন এই স্ফিয়ারটা চার্জ কিউ দেওয়া আছে, ঠিক আছে? আর একটা কি বলছে যে যখন এই স্ফিয়ারটাতে চার্জ দেওয়া আছে -Q।
বুঝতে পারলে? তিনটে কেসে আমাকে বলতে হবে যে আমি কত ভেলোসিটি এই স্ফিয়ারটাতে দেবো, যাতে করে এই যে তোমার ববটা আছে বা এই পেন্ডুলামটা সেটা একটা পুরো সার্কেল তৈরি করতে পারবে। চলো 11টাকে রিকল করি। যখন কোনো একটা পার্টিকেল ভার্টিক্যাল সার্কুলার মোশন শো করে, সেই ক্ষেত্রে তার লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি কত হতে হবে টু কমপ্লিট দি সার্কেল? কত হতে হতো বলো, মনে আছে? চলো আমি অপশন দিই, √GL, √2GL, √3GL, √5GL, কোনটা হবে লোয়েস্ট পয়েন্টে? না, 5GL লোয়েস্ট পয়েন্টে √5GL হয়, বুঝতে পারলে? এগুলো ভুলো না। তো লোয়েস্ট পয়েন্টে √5GL, তার মানে বেসিক্যালি এই যে পেন্ডুলামটা আছে এটা যদি সার্কেলকে কমপ্লিট করতে যায় তো এইখানে তার বেগ হতে হবে, ভেলোসিটি শুড বি √5g × L। এই জিটাকে আমি বলছি জি এফেক্টিভ, কারণ আমরা জানি যে যদি আমরা 11এও দেখেছিলাম নিউটনস লজ অফ মোশন, আমরা পড়েছি ছোটোবেলাতে, যে যখনই এরকম দ্বারা কেস হয় যে যখন জি অ্যান্ড অ্যাক্সিলারেশন, ধরো একটা কোনো বডি উপর দিকে উঠছে কোনো ত্বরণ নিয়ে, সেই ক্ষেত্রে তার এফেক্টিভ জি কত লিখতাম? G+a। নিচের দিকে ত্বরণ নিয়ে নামলে কি লিখতাম? G-a। মনে আছে এগুলো? মনে পড়ছে, তাই না? তো এখানে ওই কারণে জিটা আমি কি লিখলাম? জি এফেক্টিভ। এই কারণে লিখলাম কারণ এখানটাতে দেখো যখনই ওটাকে আমি প্লাস দেবো আর এটাকে মাইনাস দেবো, তখন প্লাস টু মাইনাস ইলেকট্রিক ফিল্ড লাইন্স ক্রিয়েট হবে। হবে কি না? এরকমভাবে হবে, প্লাস থেকে মাইনাসের দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন ক্রিয়েট হয়ে গেল। এবার যখনই প্লাস থেকে মাইনাস ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো তৈরি হবে এখানটাতে, তার মানে যদি এই যে ববটা আছে, এই যে ববটা, তার উপর যদি আমি চার্জ দিই, তাহলে এই চার্জটার উপর নিচের দিকে যদি প্লাস চার্জ দিই, তাহলে নিচের দিকে যেই দিকে ইলেকট্রিক ফিল্ড, সেই দিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লাগতে শুরু করবে। যদি ফোর্স লাগে, তার মানে আগে থেকে একটা mg ছিল, এখন আবার ইলেকট্রিক ফোর্স লাগলো একটা, তো সেই ক্ষেত্রে একটা এফেক্টিভ জি এর ভ্যালু আমি পাবো সেইখানটায়। বুঝতে পারলে? ঠিক আছে, দেখো এখন আমাকে প্রথমটায় চলে আসি। প্রথমটাতে আমাকে বলেছে, প্রথম পার্টে, যে ইফ দ্য স্ফিয়ার ইজ আনচার্জড। তো যদি এই স্ফিয়ারটা আনচার্জ থাকে, তাহলে কি এই ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো কোনোভাবে এই স্ফিয়ারটাকে কোনো রকম ডিস্টার্ব করতে পারবে, কোনো ফোর্স দিতে পারবে? যদি স্ফিয়ারটা আনচার্জ থাকে, এই ববটা পারবে কি পারবে না? পারবে না, কারণ চার্জই তো নেই না এর ওপর, না তো এ পজিটিভ চার্জ, না তো ও নেগেটিভ চার্জ। একটা ইলেকট্রিক ফিল্ড তাকেই ডিস্টার্ব করে যার নেচারটা নিউট্রাল হয় না। বুঝতে পারলে? যার নেচার নিউট্রাল হবে না তাকেই ইলেকট্রিক ফিল্ড ডিস্টার্ব করতে শুরু করে, তার উপর ফোর্স অ্যাপ্লাই হতে শুরু করে। পজিটিভ মানে সেম ডিরেকশন, নেগেটিভের দিকে অপোজিট ডিরেকশনে। তো যদি এটা আনচার্জ হয়, সেই ক্ষেত্রে when the sphere is uncharged, যখন এটা আনচার্জড হবে, দেন ভি কত হয়ে যাবে? √5GL। জি এর কোনো রকম চেঞ্জ হবে না, কারণ কোনো রকম ফোর্সই লাগবে না। কিন্তু বি পয়েন্টটাতে বলছে যে when the sphere is positively charged, যদি স্ফিয়ারটা পজিটিভলি চার্জ হয়, তাহলে দেখো যদি এটাকে আমি পজিটিভ চার্জ করে দিই, তাহলে এটা হবে যে এখানে আমি সাপোজ যে এখানটাতে আমি +q চার্জ দিলাম। যদি +q চার্জ দিই, তাহলে নিচের দিকে ফোর্স কত কাজ করবে বলো? নিচের দিকে কত কাজ করবে ফোর্স যদি +q চার্জ হয়? ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছি, কত হবে? q × e। নিচের দিকে কত কাজ করবে? q × e। আচ্ছা, নিচের দিকে তো নিজস্ব ওজনও আছে, নিজের ওয়েটটা আছে, সেটা তার মানে কি লিখবো এখানটাতে? m × g। আচ্ছা, এই যে স্ফিয়ারটা ছিল, মানে এই যে ববটা ছিল স্ফেরিক্যাল, এটা তো একা একা এরকমভাবে এখানটা ছিল না, একটা রোপ দিয়ে বা একটা ওয়্যার দিয়ে এখানটাতে আমি তাকে ধরে রেখেছিলাম। তার মানে সেই যে রোপটা ছিল সেইখানটাতে টেনশন কাজ করবে। কত টেনশন? টি টেনশন আমি সেটাকে ধরে নিলাম। বুঝতে পারলে? টেনশন টি কাজ করবে। এবারে দেখো, যখন এই কন্ডিশনটা হবে, তুমি ভেবেচিন্তে বলো, এই সময়টাতে এই যে স্ফিয়ারটা, সেটা কি ছিঁড়ে নিচের দিকে পড়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে কি? পড়ছে না। তার মানে ইকুইলিব্রিয়ামে আছে ওটা। ইকুইলিব্রিয়ামে থাকার মানে কি? ইকুইলিব্রিয়াম থাকার মানেই হচ্ছে এটা যে তার এই দিকে যা ফোর্স আর ওই দিকের ফোর্স সেটা সেম হবে, তাই না? এই দিকের যা ফোর্স ওই দিকের যা ফোর্স এটা সেম হবে। বুঝতে পারলে? তো আমি এখন এটা বলতেই পারি যে, বা তুমি একটা কাজ এরকমভাবে বলতে পারো যে যখন এখানটা তুমি এরকমভাবে ফোর্সটাকে অ্যাপ্লাই করবে। আচ্ছা, আগে এটাকে আমি লিখে দিই, দাঁড়াও, তারপর ওটাকে বলছি। এটা হলো বি এরটা, when sphere is positively charged, সেই ক্ষেত্রে কি লিখবো? টেনশন সমান কত হয়ে যাবে? টেনশন সমান হয়ে যাবে তোমার q × e +
এম ইন্টু জি, এইটা হবে, ঠিক আছে। এবার দেখো যদি কিউ ইন্টু ই প্লাস এম ইন্টু জি এখানটাতে হয়, তো সেই ক্ষেত্রে আমি এখন এইটাও তাকে বলতে পারি যে এই ক্ষেত্রে তোমার জি এফেক্টিভ যদি আমি বার করি, যে একটা কাজ করে এখানটাতে ফোর্স তো এটা হলো, তো টেনশনটাও লিখে দিলে, আচ্ছা এক একটা কাজ করে লিখে নাও, তারপর এটাকে মুছে আমি লিখছি, নাহলে জায়গা পাবো না। এটা এত দূর লিখে নাও তো, তারপর মুছে তারপর লিখছি জিনিসটাকে। এই এতটা অবধি যা যা লিখে, না না ব্লুটা অবধি পুরোটা লিখে নাও, জায়গা নেই এখানটাতে। লেখো চটপট লিখে নাও। ছবিটা এঁকে নিয়েছো? ঠিক আছে, দেখো এবারে এবার দেখো হ্যাঁ, যদি আমি এখন দেখি এটাকে, তো যেহেতু এটা নিচের দিকে ছিঁড়ে পড়ে যাচ্ছে না, তো অর্থাৎ আমি এক্ষেত্রে বলতে পারি যে নিচের দিকে নামছে না। কিন্তু দেখো একটা তো এটা হবেই না, যে যেহেতু এখানে একটা ফোর্স লাগছে, তো সাপোজ আমি বললাম যে এটা কোনো রকম একটা ত্বরণ নিচের দিকে পাচ্ছে, সাপোজ আমি বললাম, ওকে বলা থাকলো এটা কোনো ত্বরণ পাচ্ছে নিচের দিকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি লিখতে, তুমি এইটাকে লিখতে যে কিউ ইন্টু ওইটা টেনশন, ওটা হলো বড় ফোর্স, টেনশনটা নিচের দিকে ছিঁড়ে পড়ছে না মানে, মাইনাস কিউ ইন্টু ই প্লাস এম জি ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এটাকে লিখতে পারতে তুমি, তাই না? কিংবা তুমি এখান থেকে এটাকে ভাবে নাও যে টেনশনটাকে তুমি ইগনোর করো, এখন এটাতে টেনশনটাকে নিলে তখন পরে নেবে, যদি টেনশনটা মেনশন করা থাকে, টেনশনটা ইগনোর করে দাও। এই টেনশনটাকে আমি ইগনোর করি, তাহলে আমি এটাকে লিখতে পারি যে নিচের দিকে কত ফোর্স লাগছে, কিউ ইন্টু ই প্লাস এম জি, এটা সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন। যদি আমি ধরে নিই যে নিচের দিকে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, বুঝতে পারলে, তাহলে আমি সেই ক্ষেত্রে লিখতে পারি যে কিউ ইন্টু ই এটা সমান কত হয়ে যাবে, দ্যাট উইল বি ইকুয়াল টু এম ইন্টু এ মাইনাস এম ইন্টু জি, এমটা কমন নিলে আমি কত পেয়ে যাব না এ মাইনাস জি, আর এটাকে আমি কি বলছি, এটাকে আমি বলছি জি এফেক্টিভ। তাহলে এখানটাতে জি এফেক্টিভ কত আসছে, এই ক্ষেত্রে জি এফেক্টিভ আসছে এ মাইনাস জি। এবারে কোনো ব্যাপার না, আমি জি এফেক্টিভ পেয়ে গেছি যে এ মাইনাস জি। আচ্ছা এবারে এর ভ্যালুটাকে তুমি পুট করে দাও, একটা কাজও করতে পারো যে এখান থেকে এ মাইনাস জি, জি এফেক্টিভ তার ভ্যালু কত হবে এ মাইনাস, এটাও লিখতে পারতে, ঠিক আছে অসুবিধা নেই। তো এখান থেকে কত হলো জি এফেক্টিভ এ মাইনাস জি। এবারে এখানটা ভেলোসিটিকে লিখে দাও, কত হবে সেই ক্ষেত্রে ভি সমান কত হবে √5 ইন্টু জি এফেক্টিভ কত গেলো এখানটাতে এ মাইনাস জি ইন্টু এল, এইটা হবে আনসারটা সেকেন্ড কেসটাতে। এটা বুঝতে পারলে কি লিখলাম? টেনশনটা বার করেছিলাম, তারপর টেনশন মাইনাস এটাকে না লিখে আমি কি করলাম, এখানে টেনশনটাকে ইগনোর করলাম, এখন ওটাকে ধরলাম না, আমি জাস্ট এইটাকে দেখলাম যে যদি এরকম দ্বারা কেস হতো যে এর ওপর ইলেকট্রিক ফিল্ড লাগছে এবং সাপোজ যে এটা নিচের দিকে মুভ করছে, যদি এরকম দ্বারা কেসটা আমাকে দিত, ঠিক আছে, তাহলে আমি কি লিখতাম যে নিচের দিকে ত্বরণ হচ্ছে এ, তাহলে আমি কি লিখবো যে কিউ ই প্লাস এম জি ইকুয়াল টু কত এম ইন্টু এ, তাহলে এখান থেকে এ কত পাবো, এ হয়ে যাবে এ মাইনাস জিটা, মানে জি এফেক্টিভ সেটাকে আমি বলতে পারি এ মাইনাস জি, আর ভ্যালু কত ছিল √5 ইন্টু জি এফেক্টিভ ইন্টু এল, সেটাকে এখানে লিখে দিলাম, হয়ে গেল কাজ। বুঝতে পারলে সবাই? লিখে নাও লিখে নাও। যদি এটাকে তোমরা বুঝে গিয়ে থাকো না, তাহলে এবার আমাকে সি এর পয়েন্টার আনসার বলো কত হবে। সি বলো, সি এরটা কত হবে? যখন এটাকে আমি নেগেটিভলি চার্জ করছি, যখন আমি এটাকে নেগেটিভলি চার্জ করব, তখন এর উপরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নিচের দিকে কাজ করবে না উপরের দিকে? উপরের দিকে, উপরে দিয়ে কাজ করছে তখন, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, আমি ধরলাম যে যেহেতু কোয়েশ্চেনে কিছু স্পেসিফিক্যালি বলা নেই, তো আমি জাস্ট এটা কনভেনশনে ধরছি, তোমরা চাইলে উল্টোটা ধরতে পারো, সেটা ডিপেন্ড করবে যখন কোয়েশ্চেনটা পারফেক্টলি দেবে তার উপরে, ঠিক আছে। আমি জাস্ট সিস্টেমটাকে নোটিস করছি এখন, বুঝতে পারলে যে এরকম সিস্টেম হলে কী কী হতে পারে। তো যদি কোয়েশ্চেন আমাকে দেবে, সেখানে বলে দেবে যে কোনটা বড় কোনটা ছোট, সেই দিকে আমি অ্যাক্সিলারেশনকে ধরে নেব। তো এখানে আমি ধরলাম যে যদি এই কেসটা হয়, সাপোজ এখানটাতে তুমি কোনটাকে বড় ধরবে, আগেরটাতে কোনটাকে ধরছি এমজিটাকে বড়, এখন আমি ধরছি এই ওপরের ফোর্সটা বড়, ঠিক আছে, কিউ ইটাকে বড়, কারণ আগেরটাতে আমি এমজিটাকে বড় ধরেছিলাম। এখন উল্টোটাকে করে দেখি কত হতে পারে। তাহলে এখন কি লিখবো, এখন এইটা হয়ে যাবে কিউ ইন্টু ই
মাইনাস এম জি ইকুয়াল টু এম ইন্টু এ। আর দেখো এটা কিন্তু হওয়া উচিত, কারণ যখনই তুমি এর ওপর একটা ইলেকট্রিক ফিল্ডকে অ্যাপ্লাই করাবে এর তো উপর দিকে একটা ফোর্স লাগবে, উপর দিকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লাগা মানে কি এই চার্জটা এখন উপর দিকে যেতে শুরু করবে, তাই না? তার মানে আর সেই অবস্থায় তোমাকে এখানটা একটা ধাক্কা দিতে হচ্ছে ভেলোসিটি, বুঝতে পারলে, যাতে করে এটা এরকমভাবে উপর দিকে যাবে কিন্তু ঘুরতে ঘুরতে, বুঝতে পারলে? মানে ধরো চার্জটা এরকমভাবে আছে তো, ঠিক আছে, এই চার্জটা এরকমভাবে ঘুরতে 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 উপরের দিকে আসছে, মানে কেসটা এরকমটা হবে, এরকম টাইপের হবে, ঘুরতে 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 দেখো উপর দিকে উঠছে, দেখতে পাচ্ছ? এরকম ধরনের ঘটনাটা হবে, বুঝতে পারলে? এটা আমি এখান থেকে স্টার্ট করলাম, এইটাই হবে তোমার নিচের থেকে, বুঝতে পারলে? ঘুরতে ঘুরতে উপর দিকে উঠছে, এই কেসটা হয়ে যাবে, বুঝতে পারলে? এরকম ধরনের ঘটনাটা ঘটবে। তো সেই ক্ষেত্রে এবার এই ক্ষেত্রে এটা কত আসবে বলো? এটা এটা হ্যাঁ, এটা কত হয়ে যাবে? কত আসছে এটা কিউইটা? তাহলে কিউই কত আসছে এখানটাতে? এম ইন্টু জি প্লাস এ। তো এ কত চলে আসবে না, কিউ ই বাই এম করলে এ পেয়ে যাবো। আমি এখান থেকেই বলতে পারি যে এম ইন্টু জি, তাহলে জি এফেক্টিভটা কত? জি এফেক্টিভ সেটা হয়ে যাচ্ছে এখানটাতে জি প্লাস এ, তাই না? জি প্লাস এ। তাহলে এই ক্ষেত্রে ভি কত হয়ে যাবে? ওই √5 জি প্লাস এ ইন্টু এল। লিখে না? কারোর কোনো ডাউট আছে? ইন্দ্রজিৎ, সাত্যকী, শুভম, অভ্রদীপ? না না, উপর দিকে ধরছি না, উপর দিকে, হ্যাঁ উপর দিকে, হ্যাঁ আমি ওখানটা ধরেছিলাম আগেরটাতে, বিটাই আমি ধরেছি যে এম জি ইজ গ্রেটার দ্যান কিউই, বুঝতে পারলে? আর এখানে ধরলাম যে কিউই ইজ গ্রেটার দ্যান এম জি, বুঝতে পারলে? এটা ধরছি। এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমি বুঝতে পারবো যে কী থাকবে। এটা তো আমি একটা র্যান্ডামলি কেস ধরলাম, কোনো স্পেসিফিক কেস ধরলাম না। এরকম কোনো এরকম কোনো গ্যারেন্টি নেই যে ওটাকে বড়ই হতে হবে, ওটাকে ছোটোই হতে পারে, ইকুয়ালও তো হতে পারে, তাই না? এমজির যা ভ্যালু কিউইর যা ভ্যালু সেম হয়ে গেল, হতে পারে। ডিপেন্ড করছে কোয়েশ্চেনের ওপরে, ডেটাগুলোর ওপরে। তো আমি তো র্যান্ডামলি ধরলাম যে কী হতে পারে। তো কোয়েশ্চেনটাতে কিছুই নেই, কোয়েশ্চেনটা জাস্ট √5 জিএল এর ভ্যালু বার করতে হবে। জাস্ট ওই জিটাকেই আমাকে এখানে বার করতে হলো দুটো কেসে, আর কিছু নেই কোয়েশ্চেনটাতে। স্যার কোন কন্ডিশনে কি জি এফেক্টিভ জি মাইনাস এ হতে পারে? জি মাইনাস এ, জি মাইনাস এ যদি জি এর ভ্যালু বেশি হয় এর থেকে তাহলে হতে পারে সেই ক্ষেত্রে। এবার জি মাইনাস এ তুমি কোনখানটায় করবে? এখানটাতে, তাই না? জি মাইনাস এ তো এখানে কোথাও হবে না, এখানে তুমি যেটা কি বেশি বা কম না হবে, কি হবে না বোধহয় ওখানটাতে। যদি আমি এটাকে বেশি নিতাম তাহলে এই ক্ষেত্রে এম জি মাইনাস কিউ করলে তো আগেরটা চলে আসতো, কি এম জি মাইনাস কিউই যদি হতো, এখানটাতে মাইনাস কি করে হবে? কিউই মাইনাস এম জি হলে সেই ক্ষেত্রে জি মাইনাস, হ্যাঁ যদি কিউই মাইনাস এম জি সেই ক্ষেত্রে তো না না তাহলেও হবে না, এম জি মাইনাস কিউই। আচ্ছা হ্যাঁ, যদি এম জি বড় হতো এইখানটাতে, এই কেসে যদি এম জি বড় হতো সেই ক্ষেত্রে তুমি এম জি মাইনাস কিউই সমান এম ইন্টু এ লিখতে, তাহলে সেই ক্ষেত্রে তোমার জি মাইনাস এ হতো, বুঝতে পারলে? সেই ক্ষেত্রে জি মাইনাস এ হয়ে যেত। বা এই যে, হ্যাঁ বলো। সবচেয়ে কম, হ্যাঁ মাইনাস কিউ দিয়ে দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে সবচেয়ে কম দিতে হবে। এটা স্বাভাবিক কথা না, কারণ তুমি ভেবে দেখো না, ওকে উপর দিকে অলরেডি একজন টানছে, তুমি কি করে, তাই না? অলরেডি একটা এক্সটার্নাল ফোর্স আছে ওখানটাতে, নেচার ওকে দিয়ে দিয়েছে একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য। কমপ্লিট লেখা? এই সিস্টেমটা একটা র্যান্ডামলি সিস্টেম, বুঝতে পারলে? এটার মধ্যে আরও মোশনকে স্টাডি করব, তো সামনের দিন একটা কোয়েশ্চেন করবো কীরকমভাবে মোশনটা হতে পারে, আরও তখন আরও ক্লিয়ার হবে। তো একটা র্যান্ডাম কেস জাস্ট তোমাকে দেওয়া আছে, কোনো স্পেসিফিক কোয়েশ্চেনের ফর্মে নেই এটা। এরকম কেস হলে কী কী হতে পারে। আচ্ছা এবারে এই যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা আইআইটিতে এসে গেছে, এইমসে চলে এসেছে, বিভিন্ন ভালো ভালো বইয়েতে তারপর থেকে দেওয়া থাকে। কোয়েশ্চেনটা আজ অবধি যেটা জিজ্ঞেস করে সেটা হলো এইটা, যে একটা সলিড স্ফিয়ার আছে, এই যে সলিড স্ফিয়ারটা আছে, এই সলিড স্ফিয়ারটাতে আমি পুরো চার্জ দিয়ে রেখেছি, বুঝতে পারলে?
এখন যখন আমি চার্জ দিয়েছিলাম তখন আমি এটাতে প্লাস রো চার্জ দিয়েছি, বুঝতে পারলে? এটা আমাকে বলা আছে। এখন বলছে যে এই যে সলিড স্ফিয়ারটা তার এই পোর্শন থেকে, এটা সাইডের একটা পোর্শন থেকে আমি একটা ছোট একটা টুকরোকে কেটে বার করে নিয়েছি। যদি বার করে নিই এখানটা ফাঁকা হয়ে যাবে এখন, তাই না? গর্ত হয়ে যাবে এখানটাতে একটা কমে, হবে কি না বলো? হলো স্পেস ক্রিয়েট হলো। এখন আমাকে বলছে এই যে হলো স্পেসটা ক্রিয়েট হলো, এই হলো স্পেসটার মধ্যে এইরকম একটা কোনো পয়েন্ট বলা আছে, পি পয়েন্ট। এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এখন কত হবে, মানে ভ্যালু বার করতে বলেনি। কোয়েশ্চেনটা যতবারই যেখানে এসছে শুধুমাত্র একটাই কথা জিজ্ঞেস করে, সেটা হলো যে এখানটাতে ইলেকট্রিক ফিল্ড কি ইউনিফর্ম হবে নাকি নন ইউনিফর্ম হবে, এইটা জিজ্ঞেস করা হয় যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হবে নাকি নন ইউনিফর্ম, বুঝতে পারলে? তো দেখো আমি প্রসিড করছি, তার আগে একবার এটা ঠিকঠাক করে ড্র করে নাও। এখানে প্লাস চার্জ দেওয়া আছে পুরো স্ফিয়ারটাতে, সলিড স্ফিয়ার এটা, যেটাতে প্লাস চার্জ দিয়ে ভরিয়ে দেওয়া আছে। এখন যখন এই প্লাস চার্জ দিয়ে ভরিয়ে দেওয়া থাকবে এটা হলো ওটা সেন্টারটা। এখন এই যে সলিড স্ফিয়ারটা দেখো, আমি তো এটাকে এরকমভাবে ভাবতে পারি, এই যে স্ফিয়ারটা এখান থেকে, তার আগে একটা নিয়ে আমি ক্লিয়ার করে দাও যে এটাতে যদি প্লাস রো ডেন্সিটি থেকে থাকে, এখানে সেম ডেন্সিটি হবে, চার্জ ডেন্সিটি এই পোর্শনের মধ্যে যখন স্ফিয়ারটা ছিল, তাই না? যখন আমি এখানটা কেটে বার করিনি, বা যদি আমি কেটে বার করেও নিই, তাহলেও ডেন্সিটি কি চেঞ্জ করবে চার্জের? চার্জের ডেন্সিটি চেঞ্জ করবে না, তাই না? চার্জের ডেন্সিটি কখনো চেঞ্জ করবে না। কিন্তু আমি এটাকে এরকমভাবে তো ভাবতে পারি, দেখো মনে করো যে এই পোর্শনটাকে আমি নাম্বার দিয়ে বলছি, সাপোজ এটাকে আমি বললাম 1 নম্বর আর এটাকে বলছি আমি 0, হলো জায়গা 0 বললাম, চার্জ আছে 1 বললাম। তো এই যে 0, এটাকে তো আমি এরকমভাবেও দেখাতে পারি যে একটা +1 তার সাথে একটা -1 যোগ করা আছে, এখানটা দিয়ে 0 হয়েছে, এরকমভাবে ভাবতে পারি কিনা বলো, তাই না? 0 মানে সেম প্লাস মাইনাসের অ্যাডিশন, 0 হয়ে যাবে। অর্থাৎ আমার লজিকটা হলো এইটা, যে যেটা আমি বলতে চাইছি সেটা হলো এই জিনিসটা, যে এই যে স্ফিয়ারটা আছে এটাকে তুমি এইভাবে ইমাজিন করো, এই একটা স্ফিয়ার যেটা পুরোটা প্লাস চার্জ দেওয়া আছে, পুরোটা কোনো হলো স্পেস নেই, কিচ্ছু নেই, পুরো প্লাস চার্জ দিয়ে ভরা আছে এটা, ঠিক আছে? এই একটা স্ফিয়ার যার রেডিয়াস সাপোজ r, এর সাথে আরও একটা স্ফিয়ার আছে, ছোট কাট আউট পোর্শনের যা ভ্যালু সেরকম তার একটা স্ফিয়ার আছে, যার সাপোজ আমি বললাম স্মল r তার রেডিয়াসটা, আর সেই ক্ষেত্রে চার্জ ডেন্সিটি আমি বলছি কত, যদি এখানে প্লাস রো হয় সেই ক্ষেত্রে আমি বললাম মাইনাস রো। দুটোকে অ্যাড করলে এটাই তো চলে আসবে কি না বলো? দুটোকে অ্যাড করলে এরকমই নেচারটা আসবে যে এইখানে কোনো চার্জ নেই, তো যখন আমি এটাকে এর ওপর সুপার ইম্পোজ করবো তখন যে এরিয়াটা এখানে তৈরি হবে সেখানেও কোনো চার্জ থাকবে না, বাকি সব পোর্শনে চার্জ থাকবে যেটা এখানটাতে আছে, বুঝতে পারছো? ঠিক আছে, এবার দেখো তো এটা হলো একটা সলিড স্ফিয়ার, এটা একটা সলিড স্ফিয়ার, তাই না? তো এই যে সলিড স্ফিয়ারটা আছে, এই সলিড স্ফিয়ারটাতে মাইনাস সিগমা দেওয়া আছে, তার মানে হলো যে বেসিক্যালি এটা একটা মাইনাস চার্জ দিয়ে ভরে রাখা আছে, তাই না? মাইনাস সিগমা মানে মাইনাস চার্জ দিয়ে ভরে রাখা আছে, চার্জের অ্যামাউন্ট সেম, শুধুমাত্র এখানে প্লাস আছে ওখানে মাইনাস, আমি এটাকে ধরেছি। এখন একটু আগে আমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করলাম, যে ইলেকট্রিক ফিল্ড যদি আমি বার করি সেই ক্ষেত্রে, আচ্ছা তাছাড়া আমরা দেখেও ছিলাম যে যখন সলিড স্ফিয়ারের জন্য বার করেছিলাম ইলেকট্রিক ফিল্ড ইনসাইড পয়েন্টে, তার ভ্যালু ফর্মুলা কত ছিল বলো তো? ইনসাইড পয়েন্টে সলিড স্ফিয়ারের জন্য ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কত ছিল, আমরা ডিরাইভ করেছিলাম, বলো কত ছিল? দেখে বলো হলো স্ফিয়ারের জন্য 0 হয়, সলিড স্ফিয়ারের জন্য কত ছিল? সলিড kq বাই, দেখে বলো কতবার করেছিলাম সলিড স্ফিয়ারের জন্য, তোমাদের কি বলতে হবে আনসারটা, এটা ডিরাইভ করা হয়ে গেছে আমাদের। সলিড স্ফিয়ারের জন্য কত ছিল ইনসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড? হ্যাঁ, kqr/r³, তাই না? kqr/r³ ছিল সলিড স্ফিয়ারের জন্য ইনসাইড পয়েন্টে, ইলেকট্রিক ফিল্ড ইনসাইড kqr/R³, এই আরটা হচ্ছে ভেরিয়েবল ডিস্টেন্স, মনে বললো? এগুলো ভুলে যেও না, জেই মেন্স বা নিটের জন্য ফর্মুলা তোমার মাথায় নেই মানে এক্সামও তোমার হাতে নেই, এটা কিন্তু ফিক্স করে নাও। ফর্মুলা কখনো ভুলো না, প্রচুর কোয়েশ্চেন ফর্মুলার ওপরেই ডিপেন্ড করে আনসার সলভ হয়ে যাবে।
তোমাকে বেশি ভাবতে হবে না, এবং এই ধরনের কোয়েশ্চেনের নাম্বার মোর দ্যান 80% থাকে এক্সামে। তোমার মনে না থাকলে তুমি টাইম লাগাবে ডিরাইভ করতে, ওই সময় যে কম্পিউটার সে অলরেডি 10টা কোয়েশ্চেন এক্সট্রা করে চলে যাবে। ফর্মুলা ভুলো না, তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। দেখো এখন যদি এটাকে আমি ডেন্সিটির টার্মে লিখি তাহলে আমি কি লিখবো? ডেন্সিটির টার্মে লিখতে গেলে, বা যদি আমি এমনিও বলি, চলো ডেন্সিটির টার্মে লিখে দেবো, এটা দেওয়া আছে ডেন্সিটির টার্মে। কে কিউটাকে কি লিখবো? রো ইন্টু 4/3 ইন্টু কি লিখবো বলো? কিউ ইন্টু 4/3 আর কিউ ইন্টু আর ডিভাইডেড বাই আর কিউ। এবারে আর কিউব উড়ে যাবে, আমার কাছে কত পড়ে থাকবে এখানটাতে? 4/3 কে ইন্টু রো ইন্টু আর। তার মানে ইনসাইড পয়েন্টে সলিড স্ফিয়ারের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হয় সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু আর হয়। যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কি লিখবো? ইনসাইড পয়েন্ট 4/3 কে রো আর ভেক্টর করে দাও না এটাকে, হয়ে গেল। অর্থাৎ এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাতে এইখান থেকে যদি আমি ইলেকট্রিক ফিল্ড বলি, যদি এই পয়েন্টটার জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড হয়, তো আমি বললাম এইটা হলো তার পজিশন ভেক্টর R1, রাইট? আর এই যে কাট আউট পোর্শনটা ছিল, যেটাকে আমি বলছি এইটা, ঠিক আছে, এটা হলো এইটা, এইখান থেকে, তো ওই সলিড স্ফিয়ারটার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স বা পজিশন ভেক্টর আমি বললাম R2। আচ্ছা, এর জন্য যদি এটা হয় ই ইনসাইড, তাহলে এর জন্য আমি কি লিখবো? ই ইনসাইড মাইনাস রো আমাকে দেওয়া যাবে, কি লিখবো? 4/3 কে ইন্টু, আচ্ছা আমাকে এটা একটা জিনিস বলে দাও, এই পয়েন্টটাতে ইলেকট্রিক ফিল্ড সাপোর্টিভ হবে নাকি অপোজিভ হবে? এটা মাইনাস ধরেছে, এটাকে প্লাস, তাহলে এটা সাপোর্টিভ না অপোজিভ হবে এখানটাতে? বলো বলো কোনটা হবে? ঠিকঠাক করে বলো। এই পি পয়েন্টটাতে কনফার্ম সাপোর্টিভ হবে? কনফার্ম কি? ঠিক আছে, চলো তাহলে আমি কি লিখবো ওখানটাতে? ই অ্যাট পি E1 প্লাস E2 লিখে দাও। E1টা কত? কোথায় গেল? এই যে 4/3 কে ইন্টু রো ইন্টু আর 1 ভেক্টর E1টা। আচ্ছা, প্লাস E2 কত লিখবো? E2 লিখবো কে ইন্টু মাইনাস রো, আমাকে বলা আছে এটা মাইনাস রো ইন্টু ডিভাইডেড বাই, আচ্ছা কত ছিল? 4/3 ছিল না? 4/3 ইন্টু R2 ভেক্টর। এইটা, এটা হলো R2 ভেক্টর, এটা হলো R1 ভেক্টর। আর এইটা হচ্ছে এদের মধ্যে সেন্টারের ডিস্টেন্সটা, যেটাকে আমি স্মল r বলছি। এবার দেখো, এই যে তুমি রেজাল্টটাকে পাবে, এইখান থেকে তুমি রেজাল্টটা এরকম ধরা পাবে, 4/3 কে ইন্টু রো R1 মাইনাস R2। এবার R1 মাইনাস R2 মানে বোঝো, এখানে ট্রায়াঙ্গেল লকে অ্যাপ্লাই করো, R ভেক্টর প্লাস R2 ভেক্টর ইকুয়াল টু কত আসবে? R1 ভেক্টর, তাই না? ট্রায়াঙ্গেল ল দিলে R ভেক্টর প্লাস R2 ভেক্টর সমান R1 ভেক্টর হবে কি হবে না বলো? আরে হবে কি হবে না? এটা থেকে R ভেক্টর প্লাস R2 ভেক্টর ইকুয়াল টু কত হবে? R1 ভেক্টর। তাহলে এখান থেকে কত আসছে? ওটা R1 মাইনাস R2, তাহলে R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর সমান কত আসছে? R ভেক্টর, তাই না? R1 ভেক্টর মাইনাস R2 ভেক্টর মানে কত আসছে? R ভেক্টর। তো আমি এখানে লিখতে পারি 4/3 কে রো ইন্টু আর ভেক্টর। এবারে খুব ভালো করে অবজার্ভ করো, এই আর মানে কি? আর মানে হলো যে এই যে স্ফিয়ার তার সেন্টার আর এই যে পোর্শনটা তার সেন্টার, তাদের মধ্যে ডিস্টেন্স ভেক্টরটাকে আমি বলছিলাম, এদের মধ্যে যে ডিস্টেন্সটা, আর ভেক্টরের মান কত হবে? এদের ডিস্টেন্সটা হবে। তুমি ভাবনা চিন্তা করে বলো, এই যে স্মল r2 এর ভ্যালু চেঞ্জ হতে পারে? যদি এই পয়েন্টটা এখানে হয় তাহলে r2 ভ্যালু চেঞ্জ হবে, r1 এর ভ্যালুও চেঞ্জ হবে, কিন্তু আর কি কখনো চেঞ্জ হবে? এদের সেন্টারের মধ্যে ডিস্টেন্স, এটা কি চেঞ্জ হবে কখনো? হ্যাঁ, হবে না। তার মানে আর ভেক্টরটা হলো কনস্ট্যান্ট। যদি আর ভেক্টরটা কনস্ট্যান্ট হয় তাহলে আমি বলতে পারি যে অ্যাজ ইজ কনস্ট্যান্ট। কেন না? ইট ইজ ডিস্টেন্স বিটুইন টু সেন্টার্স, তাই না? তার মানে আমি বলতে পারি যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট পি যেটা আসছিল সেটা এমন একটা কিছুর ওপর ডিপেন্ড করছে না যেটা ভ্যারি করে। দেখো 4/3 কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, আর সেটা আমি দেখলাম সেটাও কনস্ট্যান্ট। তার মানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু পি পয়েন্টে যেটা আসবে সেটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে।
আর কনস্ট্যান্ট ভ্যালু সবসময় মেনটেন হচ্ছে, তার মানে সেটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড নাকি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড? হ্যাঁ বলো বলো কোনটা হবে? ইউনিফর্ম। নন ইউনিফর্ম কি? ইউনিফর্ম মানে যখন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু চেঞ্জ করে না, সবসময় সেম থাকছে। নন ইউনিফর্ম মানে যেখানে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ওই জন্যই তো না ইউনিফর্ম আর নন ইউনিফর্ম, বুঝতে পারলে? এখানে দেখো পুরো ভ্যালু তুমি কনস্ট্যান্ট পাচ্ছ, তার মানে কি হবে? ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ এই যে পয়েন্টটা, এই যে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড আচ্ছা হ্যাঁ অ্যাট পি ইজ ইউনিফর্ম। আজ অবধি কখনোই এর ভ্যালু বার করতে বলেনি, কখনো বলবেও না, কারণ এখানে তুমি গস থিওরেম অ্যাপ্লাই করতে পারো না। গস থিওরেম কেবলমাত্র সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনে অ্যাপ্লাই করা যায়। এই চার্জ ডিস্ট্রিবিউশনটা সিমেট্রিক্যাল নয়, দেখতেই পাচ্ছ মাঝখানে একটা ফাঁকা জায়গা করা আছে। তো এখানে তুমি গস থিওরেম অ্যাপ্লাই করে বার করতে পারবে না। আর বার করে যদি অন্য কোনো প্রসেসে অ্যাপ্লাই করো সেটা একটুখানি চাপের ব্যাপার, অনেক লেন্দি হবে, কখনো আসবেও না বার করতে। সবসময় এটাই দেওয়া হবে যে ইলেকট্রিক ফিল্ডটা ওই পয়েন্টে ইউনিফর্ম কি ইউনিফর্ম নয়, নাকি কারোর সাথে ডিপেন্ড করছে। তো ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম। আচ্ছা লজিকটা বুঝতে পারলে কেন হলো, কি হলো ব্যাপারটা? দেখো আমাকে একটা সলিড স্ফিয়ার দিয়েছিল, দিয়ে বলেছিল একটা পোর্শনকে কাট আউট করে আমি বার করে রেখে দিয়েছি। তো আমাকে বার করতে হবে ওই কাট আউট পোর্শনের মাঝখানে একটা কোনো পয়েন্টে বার করতে হবে কত না তার ইলেকট্রিক ফিল্ড। এখন আমি মনে মনে ভাবতে পারি আচ্ছা চার্জ নেই, কাট আউট পোর্শনে চার্জ নেই, বুঝতে পারলে? দেখো আমি মনে মনে করলাম যে আচ্ছা এটাকে মনে করি যে ভেতরের পোর্শনটা হলোস্ফিয়ার, যদি হলোস্ফিয়ার হয় সেই ক্ষেত্রে ভিতরে তো ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে যাবে, তাই না? কিন্তু আমি হলোস্ফিয়ার ধরতে পারি না। হলোস্ফিয়ার এই কারণে ধরতে পারি না কারণ এর একটা হলোস্ফিয়ারে সেম অ্যামাউন্টের চার্জ থাকে, এখানে তো কোনো চার্জই নেই, কারণ কাট আউট পোর্শন একটা, বুঝতে পারলে? এই জন্য আমি হলোস্ফিয়ার ধরতে পারি না। চলো আমি কি করলাম, এটাকে এরকমভাবে ভাবলাম যে এই পোর্শনটাকে আমি এভাবে ভেঙে লিখলাম যে এই একটা স্ফিয়ার আছে যার ডেনসিটি রো প্লাস রো, আর এটার সাথে আর একটা সলিড স্ফিয়ার তাকে আমি অ্যাড করলাম এখানে যার ডেনসিটি মাইনাস রো। তাহলে প্লাস রো মাইনাস রো জিরো হয়ে যাবে। চার্জ ডেনসিটি জিরো মানে কি সেখানে কোনো জায়গাই নেই, বা সেই জায়গাটা হলো, মানে ওইটা ক্রিয়েট হয়ে গেল এখন, বুঝতে পারলে? এবারে আমি কি করলাম যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা মানে বেসিক্যালি ধরো এইরকম কোনো একটা পয়েন্টটা, বুঝতে পারলো? এই পি পয়েন্টটা এইখানে কোনো একটা পয়েন্ট, তাই না? এই যে পোর্শনটা তার মধ্যে, এবার এই পয়েন্টটা তো আছে অ্যাকচুয়ালি আমার ছবি অনুযায়ী এইখানটাতে, তাই না? এই সলিড স্ফিয়ার তার উপরে এই সলিড স্ফিয়ারটা আছে, তাই না? তো এবারে এই সলিড স্ফিয়ারের জন্য আমি এই পয়েন্টে মানে এই স্ফিয়ারটার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করলাম, এই সলিড স্ফিয়ারটা তার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করলাম, দুজনকে অ্যাড করলাম, সেটা চলে এলো তোমার রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড ওখানটাতে, বুঝতে পারলে? যখন রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা এলো সেইখানে আমি পেলাম R2 মাইনাস R1। R2 কি? R2 হচ্ছে যে এই যে সলিড স্ফিয়ারটা ধরেছিলাম মাইনাস রো এর, তার সেন্টার থেকে পি পয়েন্টের ডিস্টেন্স ভেক্টরটা। R1 কি? এর সেন্টার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ভেক্টরটা। তখন আর এইটা কি? আর হচ্ছে যে দুজনার সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স ভেক্টরটা আছে, বা দুজনার সেন্টারের মধ্যে ডিস্টেন্স। তো যখন আমি এখানে ট্রায়াঙ্গেল লকে অ্যাপ্লাই করলাম তখন বুঝতে পারলাম যে এখানটাতে R1 মাইনাস R2, তার মানে হলো যে এই R, এখন R তো ডিস্টেন্স বিটুইন দি সেন্টার, তুমি তো এটাকে চেঞ্জ করছো না, তাই না? এই পয়েন্টটাকে চেঞ্জ করলে দেখো R1 চেঞ্জ হবে, R2ও চেঞ্জ হবে, কিন্তু R1 এই Rটা কি চেঞ্জ হবে কখনো? ওটা তো কনস্ট্যান্ট নাম্বার। তো যে কারণে ইলেকট্রিক ফিল্ড যেহেতু ওর উপরে ডিপেন্ড করছে আর এর উপরে, আর আরটা হলো কনস্ট্যান্ট, আর আরটাকে বাদ দিয়ে বাকি সমস্ত কিছু কনস্ট্যান্ট আছে, দেখো 4/3 k রো, তার মানে পুরো ভ্যালুটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ কনস্ট্যান্ট। অলওয়েজ কনস্ট্যান্ট মানে কি? ওখানটাতে ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম থাকবে সবসময়, বুঝতে পারলে? এই সবাই বুঝতে পারলে? কারো কোনো ডাউট আছে? না। চলো ইন্দ্রজিৎ বুঝতে পেরেছো? সাত্তকী, শোভাম? চলো এটা অ্যাডভান্সে এসেছে, তারপর থেকে অনেক পরীক্ষাতে আরো এসে গেছে। সেন্টারে নিয়ে তো পি পয়েন্টে নিয়েছে, একবার এর জন্য পি পয়েন্টে, একবার এর জন্য পি পয়েন্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিস্টেন্স তো সেন্টার থেকে নিই না আমরা সবসময়, তাই না? তো এর জন্য ডিস্টেন্স কত হবে? R2, এর জন্য কত হবে? R1, বুঝতে পারলে? এইটা করলাম, এইটা করেছি। আর কেন আমি মাথায় তোমার কোয়েশ্চেন আসতে পারে কেন এখানটা আমি আর ভেক্টরটা লিখলাম? ইলেকট্রিক ফিল্ড ইট ইজ ইটসেলফ আ ভেক্টর কোয়ান্টিটি। আমরা এখানটাতে এটা বলতে পারি না যে এখানটাতে দুটোই সাপোর্টিভ হবে, যেটা আমি একটু জিজ্ঞেস করেছিলাম, বুঝতে পারলে? এই কারণে দেখো তুমি কোনোভাবে বলতে পারবে যে এখানে সবসময় সাপোর্টিভ হবে কি অপোজিট হবে? পারবে কি? পারবে না। কিন্তু তার কারণ এর জন্য ইলেকট্রিক ফিল্ড তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারো যে এই দিকে হচ্ছে, হতে পারে এই দিকে হচ্ছে, কারণ এই স্ফিয়ারটার উপর তো চারিদিকে চার্জ ছড়িয়ে দেওয়া আছে, তাই না? তো ওই কারণে হ্যাঁ যে কোনো দিকে হতে পারে।
সেম এটাকে মাইনাস রো নিচ্ছ, তো সেই জন্য মাইনাসের জন্য যেদিকে প্লাস সেই দিকেই হবে, কিন্তু কোন দিকটাকে তুমি নেবে, এটাকে 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 কোনটাকে নেবে তুমি জানো না। তো সেই জন্য ইলেকট্রিক ফিল্ড তো ভেক্টর, আর আমরা পড়েছি যে ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ফোর্স তারা সুপার ইম্পোজিশন শো করে, মানে অ্যাড যখন করছি তারা বেসিক্যালি কি অ্যাডিশন হবে, ভেক্টর অ্যাডিশন হবে। তো যে কারণে যখন এখানে ইলেকট্রিক ফিল্ড লিখবো তখন কি লিখবো, E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর, যেটা এখানটাতে লিখলাম E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর, এটাই কিন্তু অ্যাকচুয়ালটা। আমরা আগের কোয়েশ্চেনগুলো কেন ডিরেক্টলি E1 প্লাস E2 লিখছিলাম, কারণ আমরা ছবিতে দেখতে পাচ্ছিলাম যে এখানটায় তারা সবসময় সেম লাইনে আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা জিরো। অ্যাঙ্গেল জিরো হলে কি হয়ে যায়, E1 প্লাস E2 হয়ে যায়। ম্যাক্সিমাম ভ্যালু অফ ভেক্টর কত হয়, আর বি এর A প্লাস বি, তো সেটাকে তখন আমরা লিখতে পারছিলাম, কারণ তখন অ্যাঙ্গেলটা আমরা জিরো পাচ্ছিলাম। এখানে কি করে আমি বলবো অ্যাঙ্গেলটা জিরো হবে, কোনো ডেটাই দেওয়া নেই অ্যাঙ্গেলের সম্বন্ধে। তো আমি নর্মাল ভেক্টর ফর্মে লিখে সেখান থেকে বার করলাম কি হচ্ছে। সবাই বুঝতে পারলে? অ্যাডভান্সের কোয়েশ্চেন এই কারণেই না ভালো, মানে অ্যাডভান্সের কোয়েশ্চেন কখনো কঠিন হয় না বা ভুলভাল থাকে না। অ্যাডভান্সের কোয়েশ্চেন তোমায় কিছু শিখিয়ে যাবে সবসময়, এটাই হলো এক্সামটার স্পেশালিটি, অলওয়েজ কিছু না কিছু তোমাকে শিখিয়ে যাবে। তো এই কোয়েশ্চেনটা এমন কিছু বিশাল যে কঠিন তা নয়, ভেক্টর সেন্সটা খুব ক্লিয়ার থাকা দরকার, আর এই চিন্তা ভাবনাটা, ব্যাস। তো অ্যাডভান্সের কোয়েশ্চেন সবসময় না কিছু শিখিয়ে দেয়। ইভেন ভাবতে পারবো যে অ্যাডভান্সের কোয়েশ্চেন যখন নতুন কিছু কোয়েশ্চেন ফ্রেম হয় সেইটাকে বাকি এক্সামগুলো ইউজ করে, মানে বলতে গেলে যে কোনো এক্সামের মধ্যে কোয়েশ্চেন ফ্রেম করে অ্যাকচুয়ালি অ্যাডভান্সের কোয়েশ্চেনগুলো, সেটাকেই বাকি এক্সামগুলো ইউজ করে। সারা জীবন তাই হচ্ছে, বুঝতে পারলে? এই জন্যে আইআইটির কোয়েশ্চেন সলভ করতে তোমার ভালো লাগে, কারণ আইআইটির কোয়েশ্চেন অনেক কিছু শিখিয়ে দেয় মানুষকে, তোমার কনসেপ্টকে। 4/3 k রো r1 ভেক্টর প্লাস 4/3 k মাইনাস রো r2 ভেক্টর, এটা লেখা আছে। লিখেছো? বুঝতে পারলে? কমপ্লিট হয়ে গেছে লেখা? সবার কমপ্লিট? চলো এটাকে হোমওয়ার্ক হিসেবে লিখে নাও তো। এটা একদম সোজা কোয়েশ্চেন, সবাই পেরে যাবেন, মুখে মুখে আনসার দিয়ে ফেলতে হবে, তবু হোমওয়ার্ক হিসেবে লিখে নাও, নাহলে কোনো হোমওয়ার্ক থাকবে না। এটা আরেকটা কোয়েশ্চেন থাকবে, আরেকটা নয় পরের দিনকে ক্লাসে করাবো। তারপর লিখে নাও, তারপর ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা স্টার্ট করতে হবে আজকে। হয়ে গেছে? লিখে নাও, লিখে নাও। 4টে অপশন দেওয়া আছে, 4টের মধ্যে কোনটা ঠিক হবে। কমপ্লিট? ঝটপট লেখো, ঝটপট লেখো। দেখো বলছে ইলেকট্রিক ফিল্ড অ্যাট দি ডিস্টেন্স 3r/2 ফ্রম দি সেন্টার অফ আ চার্জড কন্ডাক্টিং স্ফেরিক্যাল সেল অফ রেডিয়াস r ইজ e। একটা স্ফেরিক্যাল সেল যার রেডিয়াসটা হলো r, তো সেটা চার্জ করা আছে, তোমাকে বলা হচ্ছে যে সেইখান থেকে ওই স্ফেরিক্যাল সেলটার জন্য 3r/2 ডিস্টেন্সে তার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে e। তোমাকে বার করতে হবে ইলেকট্রিক ফিল্ড অ্যাট ডিস্টেন্স r/2 কত হবে সেন্টার থেকে, বুঝতে পারলে? এটা তোমাকে বার করতে হবে। 3r/2 তে ইলেকট্রিক ফিল্ড বলা আছে, r/2 তে বার করতে হবে, এগুলো কোয়েশ্চেনটা। কি বলছে r/2 তে, তাই তো? সেন্টার থেকে r/2 তে কত হবে? এই কোয়েশ্চেনটাতে দেখিয়ে আনসার হয়ে যাবে, কিছুই তো নেই। পারবে কেউ? চার্জ কন্ডাক্টিং স্ফেরিক্যাল সেল বলা আছে, হ্যাঁ পারবে কেউ? কত হবে এটার আনসারটা? সেন্টার থেকে r/2 তে দেখে আনসার বলতে পারো, তোমায় কিছু ভাবতেই হবে না, দুটো টার্মকে দেখতে হবে শুধুমাত্র, স্ফেরিক্যাল সেল r/2 ডিস্টেন্স। বলতে পারবে কেউ মুখে মুখে? e/3। আর কেউ? আর কেউ? আর কেউ? হয়ে গেছে, নেক্সট ক্লাসে করে দিই, এই হয়ে যাবে। কত হবে বলো? দেখে আনসার বলা যায় এটা, তোমার ক্যালকুলেশন মানে পেনই ওঠাতে হবে না তোমাকে, দুটো টার্মকে দেখবে, স্ফেরিক্যাল সেল, ইনার পয়েন্ট। আরে r/2 মানে কি ইনার পয়েন্ট তো, হ্যাঁ তাই না? রেডিয়াস কত r, তাহলে r/2 মানে কি ইনার পয়েন্ট, স্ফেরিক্যাল সেল ইনার পয়েন্টটা কত হয়? 0। ব্যাস অপশন ডি আনসার হয়ে যাবে। তোমার পেনই ওঠাতে হবে না তোমাকে কোয়েশ্চেনটা, ওই দুটো টার্মকে দেখলেই আনসার হয়ে গেল, আবার কি। আচ্ছা এইটা তাহলে আরেকটা কোয়েশ্চেন নিই না হোমওয়ার্কের জন্য, এটাই করব।
হ্যাঁ স্যার লিখে রেখেছি। এইটা লিখে নাও। Metallic cell of charge density sigma if small element of it is cut and removed, then find the electric field due to the remaining part near the hole. আমি কোয়েশ্চেনটা একটু বলে দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে, এটা দেখে নাও। বলছে যে একটা স্ফেরিক্যাল সেল আছে, এটা হলো স্ফেরিক্যাল সেলটা, তার মানে সারফেসে তার চার্জগুলো থাকবে। এবার তুমি এটা করলে যে স্ফেরিক্যাল সেলটার একটা পোর্শনকে, মানে ধরো এই পোর্শনটাকে তুমি কাট আউট করে বার করলে, এই পোর্শনটাকে, ঠিক আছে, কেটে তুমি বার করলে, যখন তুমি কাটবে এটাকে তখন এরকম সিস্টেমটা হয়ে যাবে। তারপরে মাঝখানে ফাঁকা জায়গা, বাকি পোর্শনটা অ্যাজ ইট ইজ থাকবে। এবার তোমাকে বলছে তাহলে এই যে হোলটা ক্রিয়েট হলো, এই হোলটার কাছে এইখানটায় সাপোজ যে এইখানটাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, বুঝতে পারলে? এই হলো কোয়েশ্চেনটা। ক্লিয়ার? তো স্টেটমেন্টটা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ স্যার। নিয়ে নিয়েছো সবাই স্ক্রিনশটটা? না স্যার ঝটপট করো, ঝটপট করো। হলো? হ্যাঁ স্যার হয়ে গেছে। চলো ঠিক বাড়িতে ট্রাই করবে, পরের দিনকে আবার দেখা হবে, পরের দিনকে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালটা স্টার্ট করে দেবো। চলো টাটা।